মেটানোইয়া মন আমুরে আপনাদের স্বাগতম। এটা মুক্ত চিন্তাকে সম্মান জানিয়ে তৈরি করা আলাপচারিতার একটি চক্র, যা নিকোলাস গাতা থম্পসনের দ্বারা তৈরি, আমার মানব ক্লোন। প্রথমেই হুয়ানিতো, এই পঞ্চম এবং শেষ পর্ব 2024 এ চিলিতে তোমাকে স্বাগতম। সত্যি বলতে, হুয়ানিতো আমার জন্য একজন হৃদয়ের ভাই, জীবনসঙ্গী। তাকে এবং তার পরিবারকে আমরা অনেক বছর ধরে চিনি। আমি তাকে খুব ভালোবাসি। হুজানিতোর সাথে আমরা ইতিমধ্যে কথা বলছি। আমাদের পর্বটি শুরু হয়েছিল অন্তত 2 বছর আগে, এবং যা আপনারা দেখতে পাবেন তা সেই আলাপচারিতার একটি ধারাবাহিকতা। আসলে কিছু বিষয় আছে যা আমি আলোচনা করতে চাই, যা আমরা 2 দিন আগে একটি বারে বন্ধুদের সাথে মদ্যপান করতে করতে আলোচনা করেছি, এবং আমি সেগুলো নিয়ে ভাবতে থাকি। হুয়ানিতো একজন আইনজীবী। তুমি পরে চাইলে নিজেকে পরিচয় দিতে পারো, কিন্তু তাও বলি, মানুষ পরে গুগল করে, সমস্যা নেই, দ্রুত পরিচয় দেওয়ার জন্য। সে একজন আইনজীবী, একজন দার্শনিক। সে বলবে না, কিন্তু সে একজন দারুণ পাঠক এবং একজন ভালো মানুষ। সে একজন ভালো মানুষ। তাহলে কৌতূহল, জ্ঞানার্জন এবং সংবেদনশীলতার এই সংমিশ্রণ তাকে একক করে তোলে। আমি তাকে কথা বলতে শুনতে খুব উপভোগ করি, তাই আজ আমি এটাই করব। তার জ্ঞানের স্বাদ নেব। হুয়ানিতো, আমি এখানে লিখে রেখেছি কারণ তুমি আমাকে বলেছিলে, এবং এটা সেই বিষয়ের সাথেও সম্পর্কিত যা আমরা আলোচনা করছিলাম। তুমি যেখান থেকে খুশি শুরু করতে পারো, কিন্তু আমি তোমাকে মেরিটোক্রেসির ধারণাটা বলছি। তোমার কিছু বই আছে যেটা দেখে মনে হচ্ছে তুমি কিছু অংশ নিয়ে এসেছো যা তুমি প্রতিটি বই থেকে পড়তে চাও। শুরু করো, শুরু করো, এবং আমরা পিং পং খেলি। হ্যাঁ, ঠিক আছে। যা আমি বলছিলাম, ঠিক আছে। আমি একজন কম শিল্পের মানুষ, ডিজিটাল উপস্থিতি নেই, তাই আমরা সেখান থেকে শুরু করব। তাহলে যে আমাকে গুগল করবে সে আমার সম্পর্কে খুব কমই পাবে। কিন্তু কিন্তু আমি ভাবছি যে আমাকে এই ডিজিটাল প্রোফাইলটাকে সমৃদ্ধ করতে হবে, কারণ না হলে এই পর্যায়ে তুমি ঝুঁকিতে পড়তে পারো যে তুমি কিছুই নাও। তাহলে পুরোপুরি কিছুই না হওয়া ভালো হবে না। ঠিক আছে, এটা একটা বিষয় যা আমরা আলোচনা করতে পারি। আমি একটা ছোট বিরতি নিচ্ছি। এই পর্বটি শনি ওয়াকার দ্বারা স্পন্সর করা হয়েছে। গোল্ডেন লেভেল, এটা হুয়ানিতোর পক্ষ থেকে একটি উপহার। অনেক ধন্যবাদ হুজানিতো। চলো উপভোগ করি। নিকো এবং অডিও ভিজুয়াল টিমের জন্য যারা এত কাজের পর, তারা সত্যিই এর যোগ্য। আমরা পরে দেখব। হ্যাঁ হ্যাঁ, আমি ড্যানিকে এখানে পাচ্ছি, সে আমাকে একটি পানীয় নিয়ে সঙ্গ দিচ্ছে। দেখো না, আমি মূলত আমার পেশাগত জীবনের 3টি বড় সেগমেন্ট আছে। আমি মূলত একজন আইনজীবী। আমি চিলির বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। প্রথাগত আইনজীবী হওয়া এবং মামলা পরিচালনা করা কখনোই আমাকে পুরোপুরি সন্তুষ্ট করেনি। যদিও আমি আমার আইনগত শিক্ষার জন্য কৃতজ্ঞ, এটা আমার জন্য অনেক কাজে এসেছে। এরপর আমি সামাজিক ও পরিবেশগত বিষয়ে একটি ভালো প্রশিক্ষণকাল কাটিয়েছি। সংসদে পরামর্শক হিসেবে কাজ করে, কমিউনিটির সাথে পরামর্শ করে। সেখানে আমি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যে একটি মাস্টার ডিগ্রি নিয়ে প্রশিক্ষিত হয়েছি। কিন্তু আমি বলব যে আমার জীবনের শেষ কয়েক বছরে আমি আরও বেশি করে ঐতিহ্যবাহী সামাজিক বিজ্ঞানগুলোর দিকে মনোযোগ দিচ্ছি। আমি এখানে দর্শন, সমাজবিজ্ঞান এবং রাজনৈতিক বিজ্ঞান বলছি। এবং হয়তো দেরিতে আমি একজন, জানি না, একজন শখের মানুষ, কিন্তু আমি এই শাখাগুলোর মাধ্যমে বুদ্ধিবৃত্তিকভাবে নিজেকে নতুন করে গড়ে তুলছি। এবং আমি আমার বুদ্ধিবৃত্তিক, আধ্যাত্মিক এবং কর্মজীবনের 3য় পর্যায়ে আছি। মাইক্রোফোনটা একটু আরো বের করো, একটু এখানে। এবং ঠিক আছে, যেমন তুমি বলছো, জুয়াইটালসেন্ট, এই কথোপকথনে যা আমরা গত 2 বছর ধরে তোমার সাথে করেছি, সেখানে মেধা এবং মেধাবাদের বিষয়টি, যা এই বৈশ্বিক অর্থনীতিতে অনেক আলোচনা হয়, তাই না? এবং বিশেষ করে পশ্চিমা, আরও উদার বিশ্বে এই কথোপকথনে এটি নিয়ে আসা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হল। সময়ের মধ্যে একটি ভ্রমণ করা, ইতিহাসে এই মেধা এবং মেধাবাদের ধারণাটি অনুসন্ধান করা, পুঁজিবাদী ব্যবস্থার প্রেক্ষাপটে একটি আন্তঃবিষয়ের দৃষ্টিকোণ থেকে।
এই যাত্রায় যখন আমরা মেধা এবং মেধাবাদের এই ধারণাকে অনুসন্ধান করছি, তখন আমরা দেখতে পাই যে এখানে কিছু উজ্জ্বল এবং কিছু অন্ধকার দিক রয়েছে, এবং আমরা কিছু বিষয়ও উন্মোচন করছি। এবং অন্য একটি প্রেক্ষাপটে, যা তোমার সৃষ্টি, তোমার বই মেটানেইয়া মন আমর, যেখানে সবসময় একত্রিত হওয়ার সুন্দর ধারণাটি বিদ্যমান। এটি আমার কাছে একটি আকর্ষণীয় বিষয় মনে হলো, কারণ মেধা এবং মেধাবী হওয়া নিয়ে কথা বললে জয় টাউসেন্ড ইতিহাসগতভাবে এটি অনুসন্ধান করা আমাদের অনিবার্যভাবে একটি আন্তঃবিষয়ক মাত্রায় নিয়ে যায়। যখন আমরা এই বিষয়টি নিয়ে কথা বলি, আমাদের ধর্ম, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি সবকিছু নিয়ে কথা বলতে হবে, একটু আইন, রাজনীতি নিয়েও। তাহলে এটা এমন একটি বিষয় নয় যা সহজে আলোচনা করা যায়। জয় টাউসেন্ড, তাই না? অন্য কথায়, আমি শুধুমাত্র অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এটির কাছে যেতে যাচ্ছি। ঠিক আছে, যেমন একত্রিত হওয়ার ধারণা, মেধাগতের ধারণাও মানবিক কর্মকাণ্ডের সব ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক তাই, ঠিক তাই। হয়তো তাহলে আরেকটি বিষয়, নিকো, আরেকটি এবং এটি অনেক একত্রিত করার দিক রয়েছে, বা এই বিষয়টি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে একত্রিত হওয়ার মাধ্যমে দেখা যেতে পারে। একই দ্বিতীয়, আমি মনে করি মেধাবাদ আমাদের এমন কিছু বিষয়ের সাথে সংযোগ করতে সাহায্য করে যা অনেক সময় একে অপরের সাথে বাদ দেওয়া এবং বিরোধী মনে হয়। তাহলে যখন আমরা মেধাবাদ নিয়ে কথা বলি, আমরা একটু বলছি যে এখানে ব্যক্তিগত দায়িত্ব রয়েছে যা কিছুটা সংহতির সাথে মেলানো যায় না, কিছুটা কল্যাণ রাষ্ট্র রয়েছে যা কিছুটা কার্যকারিতার সাথে মেলানো যায় না, আমাদের সামাজিক গতিশীলতা আছে, সুযোগের সমতা আছে, কিছু ধারণা, আদর্শ, প্রতিষ্ঠান রয়েছে যা একটি ঐতিহাসিক পয়েন্টে আমাদের বিশ্বাস করিয়েছে যে এগুলো একসাথে মেলানো যায় না। এবং এই ঐতিহাসিক যাত্রা করা একটি অনুসন্ধান, এটি একটি মেটানেইয়া শুরু বলতে গেলে, ঠিক আছে, হয়তো এই বিষয়গুলোকে আরও একটু একত্রিত করার সম্ভাবনা থাকবে, এবং জানি না, এবং একটি কল্যাণ রাষ্ট্রে পৌঁছানো যা মেধাবাদের কিছু ভালোভাবে বোঝা দিকগুলোকে গ্রহণ করে এবং সেগুলোকে তার কেন্দ্রে অন্তর্ভুক্ত করে। হয়তো না, হয়তো এটি একটি বিপরীতার্থক বিষয়। ঠিক আছে, এই কথোপকথনে আমরা বিষয়গুলো দেখব। ঠিক আছে, এটা একটু হলো যা আমরা হুদানিতর সাথে আমাদের এই কথোপকথনের শেষ কয়েকটি পর্বে কাজ করছি। আসলে চরিত্রগুলোর গল্প বলার চেষ্টা করছি একটু ভিন্নভাবে এবং সহজ করার জন্য, কারণ আমরা দুজনেই, বলা যাক, তেমন এক পেশে নই। আমরা বলতে পারি যে হুয়ানিতো কেন্দ্রীয় বামপন্থী এবং আমি কেন্দ্রীয় ডানপন্থী। আমার মনে হয় একটি নির্দিষ্ট ক্যারিকেচারে। কিন্তু হ্যাঁ, আরও ডানপন্থী। আমি কখনো ডানপন্থী অনুভব করিনি। আমাকে বিরক্ত করে এই দ্বৈততা, আমাকে সত্যিই বিরক্ত করেছে। আমি একটু লিবারেল দিকেই অনুভব করি, কিন্তু লিবারেল বলতে কাকে বোঝানো হচ্ছে সেটা বর্ণনা করা দরকার, কারণ আমেরিকানদের জন্য লিবারেল আমাদের জন্য লিবারেলের মতো নয়। সেই লিবার্টারিয়ানও শেষে এসে এগুলো এমন লেবেল যা আমাকে বিরক্ত করে। এবং তোমাকেও বলি, বামপন্থী ভাবা তোমার জন্য সঠিক নয়। আমি মনে করি যদি কিছু হয় হুয়ানিত এবং আমি আমার সামর্থ্য অনুযায়ী সেটি করার চেষ্টা করি, তা হলো স্বাধীন চিন্তাবিদ হওয়া, যা মুক্ত চিন্তার চেয়ে অনেক বেশি, এটি সমালোচনামূলক চিন্তার চেয়েও অনেক বেশি। আমার মতে সমালোচনামূলক চিন্তা হলো একটি অংশ, এটি মুক্ত চিন্তার একটি উপসেট। এবং আমাদের মধ্যে যা আছে, হয়তো একজন বেশি বাস্তববাদী, অন্যজন বেশি সংবেদনশীল। আমি মনে করি আমরা দুজনেই সমানভাবে মূলত এই খোঁজে আছি যে সমাজের মধ্যে যত বেশি সম্ভব ব্যক্তি ভালোভাবে বাঁচুক বা তাদের একটি উন্নতির সম্ভাবনা থাকুক। এটা আসলে এতটাই সহজ, এটা যেন মহাবিশ্বে ছড়িয়ে পড়া সহানুভূতি। তাহলে ঠিক আছে, এটা কিভাবে বাস্তবে রূপ নেয়, এরা কিসে রূপান্তরিত হয়, এবং মানবতার ইতিহাসের এক মুহূর্তে। এবং এখন আমরা বই এবং টুকরো টুকরো এবং যাত্রার ইতিহাসে ফিরে যাচ্ছি, একটি সময়ে যা আমরা ইতিহাসের বিচ্ছিন্নতার সময়ে বসবাস করছি, যেখানে পুরনো প্যারাডাইমগুলো আর কাজ করছে না। যে অবিশ্বাস আমরা অন্যদিন কথা বলেছি, প্রতিষ্ঠানগুলোর প্রতি স্বতন্ত্র অবিশ্বাস, মেরিটোক্রেসি নিয়ে কথা বললে দুর্নীতির মেরিট, সুযোগ সন্ধানীর মেরিট, বিচারিতার মেরিট ইত্যাদি,
তাহলে একদিকে প্রতিষ্ঠানগুলো সংকটে আছে, অন্যদিকে মতাদর্শগুলোতে দাগ এবং মরিচা দেখা যাচ্ছে, সহজভাবে বললে। এবং একটি বিষয় হলো বইয়ের প্রস্তাবনা, কিছুটা ফিরে আসা ধারণাগুলোকে তুলনা করা, মেসেজ করা, শেয়ার করা, সেই মেসেজিং ধারণাগুলোর সাথে খেলা করা, রিশাফেল যেমন আমেরিকানরা বলে, আবার কার্ডগুলোকে দেওয়া এবং আমাদের সেই বিলাসিতা দেওয়া যে আমরা সবকিছুকে নতুন অর্থ দিতে পারি, যা আমি মনে করি ঠিক আছে। বাইসুয়ান হান এবং এই ধরনের অনেকেই কোনো একসময় এই কাজটি করেছেন। তুমি আমাদের করো এবং আমরা আলোচনা। তুমি যা বললে, দেখো, মেরিটোক্রেসি যখন কিছু নির্দিষ্ট সীমায় নিয়ে যাওয়া হয় সামাজিক স্কেলে, প্রায় যেন একটি মতাদর্শিক ম্যাট্রিক্সের মতো, তখন এর একটি অন্ধকার দিক থাকতে পারে, তাই না? মানে দেখো, এটা একটি অন্ধকার দিক থাকতে পারে, যেহেতু এটা স্বাধীনতার একটি অতিরিক্ত উচ্ছ্বাস। ঠিক আছে, এটা স্বাধীনতার একটি অতিরিক্ত উচ্ছ্বাস, কিন্তু আমি যা বললে তা গ্রহণ করি কে হয়তো একটু সরল দৃষ্টিতে মেরিটোক্রেসির ধারণার বিরুদ্ধে থাকতে পারে। এখন আমরা এর নেতিবাচক তীব্রতা নিয়ে ভাবি না, যা আমি একটু বলছিলাম। অবশ্যই, কিন্তু মেরিটোক্রেসি একটি বিশুদ্ধ ধারণা হিসেবে, মানে এটা প্রায় একটি অ্যারিস্টেলিয়ান ন্যায়ের ধারণা, প্রত্যেককে তার প্রাপ্য দেওয়া। মানে যিনি চেষ্টা করেন তিনি অবশ্যই একটি উপযুক্ত পুরস্কার পাওয়ার যোগ্য। প্রতিভা, পরিশ্রম, যত্ন কোনোভাবে তোমাকে কিছু ধরনের সদিচ্ছার পুরস্কারের যোগ্য করে তোলে। আমার কাছে এই ধারণাটি আসলে আদর্শ একটি ইতিবাচক ধারণা মনে হয়। যখন আমরা মেরিটোক্রেসির অন্ধকার দিকগুলো দেখি, তখন সেটা হয় কারণ এই ধারণাটি যখন একটি বাস্তব সমাজের জটিলতায় এবং স্কেলে যোগ করা হয়, তখন এটি বিকৃত হয়ে যায়। সত্যি এটা বিকৃত হয়ে যায় এবং মানুষের জন্য অবমাননাকর হতে পারে এবং এটা তোমাকে হতাশ করতে পারে। মেরিটোক্রেসির এই যাত্রায় আমরা নিয়মিত দেখব কিভাবে এটি মানুষের মনে একটি নৈতিক যন্ত্র হিসেবে কাজ করে, এবং এই নৈতিক যন্ত্রটি তোমার অহংকারকে বাড়িয়ে দিতে পারে এবং তোমাকে খুব খুশি করতে পারে, অথবা এটি তোমাকে অবমাননা করতে পারে, অবনমিত করতে পারে, তোমাকে বিষণ্ণতায় নিয়ে যেতে পারে, তোমার জন্য অপমানের অর্থ হতে পারে। অনেক মানুষ আছে যারা মেরিটোক্রেসির কারণে ফেলে দেওয়া হয় বা যারা হারিয়ে যায়, যারা সম্পূর্ণরূপে অবমানিত এবং অবনমিত হয়ে যায়। এখন আমি কেবল ধারণাটির খসড়া তৈরি করছি, আমি এখনও এটি বিস্তারিতভাবে আলোচনা করছি না। না না, এজন্যই। এবং আপনি সেখানে যাওয়ার আগে, কারণ আমি চাই আপনি সেখানে দৌড়ান এবং অ্যাকোলাইটের নদীর মতো প্রবাহিত হন। এখন আমরা সংজ্ঞায় আছি এবং আমি এটা প্রশ্নের আকারে নিচ্ছি, একটু রেটরিক আছে, কিন্তু প্রশ্ন করতে ভুলবে না। কারণ আমি বলি, ঠিক আছে, মেরিটোক্রেসির অন্ধকার দিক, প্রায় যেন আমি তোমাকে সংশোধন করতে চাই বলছি সেই অন্ধকার দিক, তাই না? এটা একটু স্বার্থপরতা। এবং প্রশ্ন হলো, তুমি কি ব্যক্তিগত মেধাকে উদযাপন করো? অবশ্যই। এটা মানে একটু বললে, যে ব্যক্তি নিজের মেধাকে মূল্যায়ন করে, বলা যাক সে অন্যের প্রতি সহানুভূতি অনুভব করে না বা তার প্রতি উদাসীন থাকে। এটা খুব স্পষ্ট। এটা অনেক লেখক বলেন, লা 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 যে ব্যক্তি মেরিটোক্রেসির সাথে মাতাল হয়ে যায় এবং এই সমাজে তার ভালো চলছে, সেই শিক্ষিত। মেরিটোক্রেট যে ক্রমাগত উপরে উঠছে, অনেক সময় সে অন্যের প্রতি সহানুভূতি হারিয়ে ফেলে। কারণ যদি সবকিছু আমার আত্মএজেন্সির হাতে থাকে, তাহলে যার খারাপ হয় তিনি তা পাওয়ার যোগ্য। আমার ভালো চলছে এবং এটা আমাকে সমস্যা তৈরি করে, এটা আমাকে অন্যদের প্রতি অনেক সহানুভূতি হারাতে বাধ্য করে। এটি খুব ক্ষতিকর, এটি সম্প্রদায়ের জন্য ক্ষতিকর হতে পারে। তবে আমরা যেন পিং পং খেলি, অন্তত এই কথোপকথনের এই মুহূর্তে। আমি জানি না, উদাহরণস্বরূপ অন্যদিন তুমি এলন মাস্ককে ভালোবাসা নিয়ে সমালোচনা করছিলে এবং শেষ পর্যন্ত তিনি উদ্যোক্তার আদর্শ, দৃষ্টিভঙ্গি সম্পন্ন, পরিশ্রমী। কিন্তু যখন তাকে জিজ্ঞাসা করা হয় কেন সে যা করে তা করে, আমি মনে করি সে একটি সত্যিকার অর্থে উত্তর দেয়, কারণ পরে আমরা ব্যাখ্যার সাথে খেলতে পারি। কিন্তু সে বলে, আমি যা করি তা করি আমার অনুপ্রেরণার জন্য।
যতটা সম্ভব বেশি মানুষের সাহায্য করা। আমি হয়তো এখনই পেক চুলকাচ্ছি, আমার মেধা নিয়ে গর্বিত হচ্ছি, কিন্তু আমি বিরক্ত হয়ে যাচ্ছি। আর কি আমাকে অনুপ্রাণিত করে? ঠিক আছে, নতুন প্রয়োজন, নতুন সমস্যা, নতুন সুযোগ খুঁজে বের করা, সমাধান তৈরি করার জন্য। এবং অবশ্যই পরে আমি এর মাধ্যমে লাভ করি, আমি এটি বিক্রি করি, বলা যাক এটি পণ্যায়িত হয়। কিন্তু হ্যাঁ, এর পেছনে, সেই উপপণ্যটির পেছনে, সেই পরিশোধিত, যা একটি মেরিটোক্রেটিক সমাজে থাকবে, এই মেরিটোক্রেটরা কিছুভাবে একটি আদেশ নিয়ে আছে, শুধু নিজেদের সাহায্য করা নয়, বরং সেই সাহায্যের মাধ্যমে কিছুভাবে সমষ্টিকেও সাহায্য করে। এটা প্রোটেস্ট্যান্টিজমের ভিত্তিতে আছে এবং এটা খুবই আকর্ষণীয়, এটা সত্যি খুবই আকর্ষণীয়। কালভিনিজম হতে পারে। এখানে আমি একটি পার্থক্য করতে চাই ওয়েবারের দিকে প্রবেশ করার জন্য। এখানে প্রথমে কথা বলার বিষয় নয়। প্রোটেস্ট্যান্ট নৈতিকতা এবং পুঁজিবাদের আত্মা একটি কাজ যা 1904 এবং 1905 সালে লেখা হয়েছে, প্রায় 1930 সালে ইংরেজিতে অনুদিত হয়েছে। তাহলে আমাদের দেখতে হবে ওয়েবার কি বলেন। ওয়েবার একটি পুঁজিবাদে বাস করেন, বরং যেটাকে বলা হয় ভারী পুঁজিবাদ, একটি প্রাথমিক পুঁজিবাদ নয়, কিন্তু যা তার পর্যায়ে আছে। প্রথম বিশ্বযুদ্ধের পুঁজিবাদ ভিক্টোরিয়ান, এটি হল পোস্ট ভিক্টোরিয়ান পুঁজিবাদ যা ওয়েবার দেখছেন এবং ওয়েবার বিশ্লেষণ করেন। 7 এবং 8 শতকের পুরুষদের মনস্তত্ত্ব, মানসিকতা এবং সমাজতত্ত্ব। তাহলে আমি যা বলতে চাই তা হলো, এবং আগের বিষয়গুলো, কিন্তু 7 এবং 8 আমি পিউরিটানিজমের দিকে যাচ্ছি, যা এই প্রোটেস্ট্যান্ট ধর্মগুলোর শেষ অবন্তি। তাহলে কারণ তোমার কাছে লুথারানিজম নিয়ে ওয়েবারের কথা বলা একরকম নয়। মানে ওয়েবার বিশ্লেষণ করেন, ঠিক আছে, লুথারানরা অর্থনৈতিক স্বার্থ এবং মেরিটের প্রতি একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি নিয়েছিল, কালভিনিস্টরা আরেকটি। কিন্তু শেষ পর্যন্ত আমরা পিউরিটানিজমে পৌঁছাই, এবং পিউরিটানিজমে আমরা সেই ডিস্টিলেটেড জিনিসে পৌঁছাই যা আমাদের বিশ্লেষণ করতে আগ্রহী এবং যা সম্পর্কিত জানি না এটা সম্পর্কিত কিনা, আমি এটা যুক্ত করি। এবং তুমি যা বললে মস্কের সাথে, এই বিষয়টিও সমষ্টির দিকে। তাহলে কি ঘটেছিল? পিউরিটানিজমের আগে প্রথম প্রোটেস্ট্যান্টিজমগুলো তাদের প্রাথমিক পর্যায়ে 1500-1600 ঈশ্বরের অনুগ্রহের অধীনে থাকার বিষয়টি, সেই উদ্বেগজনক অনিশ্চয়তা, এই প্রোটেস্ট্যান্ট মানুষের মানসিকতার জন্য কিছুটা অযোগ্য হয়ে উঠেছিল। এবং পাস্টররা এবং ব্যাখ্যাকারীরা, আমি ওয়েবারকে উদ্ধৃত করছি, আমি কিছু বলছি না, পাস্টররা এবং ব্যাখ্যাকারীরা বললেন, তারা হয়তো বলেনি, কিন্তু ধীরে ধীরে এই বিষয়টি বুঝতে শুরু করলো না, এখানে কিছু করতে হবে। এবং যখন আমরা পিউরিটানিজমে পৌঁছাই, তখন একটা পরিবর্তন ঘটে এবং বিষয়টি নতুনভাবে ব্যাখ্যা করা হয়। এবং কিভাবে এটা নতুনভাবে ব্যাখ্যা করা হয়, বিষয়টা আবার একটু বেশি ব্যক্তির স্বায়ত্তশাসনের নিয়ন্ত্রণের দিকে ফিরে আসে। কোন অর্থে? কিসে করে? হ্যাঁ, সফলতা এবং মুক্তি। এই ক্ষেত্রে মুক্তি শুধুমাত্র অনুগ্রহের ফল নয়, এটি ঈশ্বরের অনুগ্রহের ফল। হ্যাঁ, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ প্রতিদিন আমার পদ্ধতিগত, পেশাদার এবং সিস্টেম্যাটিক কাজের মাধ্যমে নিশ্চিত হয়। সেখানে এটি নিশ্চিত হয়, এটাই অনুগ্রহের নিশ্চিতকরণ। তাহলে এটা একটা বিশাল পরিবর্তন, একটা বিশাল স্থানান্তর। কারণ এখন আমাদের কাছে এমন একজন মানুষ নেই যে এই জাদুর অধীনে, এই রহস্যের অধীনে আছে, বরং প্রোটেস্ট্যান্টিজম পিউরিটানিজমে একটি সংস্করণে পৌঁছায় যেখানে বিষয়টি কিছুটা আমার উপর নির্ভর করে। কারণ যদি আমি প্রতিদিন পদ্ধতিগতভাবে, আধ্যাত্মিকভাবে, পেশাদারিভাবে চেষ্টা করি, তাহলে এটা কেবল অনুগ্রহের একটি নিশ্চিতকরণ। অবশ্যই অবশ্যই এটা একজন খুব ক্ষমতাশালী, খুব পরিশ্রমী মানুষ তৈরি করে, এবং এটা অসাধারণ। যদি তুমি চাও আমি পরে শোনাই। দাও। এখানে লাভ, উপকার এবং মঙ্গল একসাথে মিশে যায়, শুধু ব্যক্তিগত উপকার নয়, বরং সমষ্টির জন্য মঙ্গল। আমি কিছু কলিংস পাচ্ছি যা আমি ঈশ্বরের ডাকে পাই। আমি কাজের জন্য ডাকা পাই, কিন্তু যে কোনো কাজের জন্য নয়, কারণ পদ্ধতিগত, পেশাদার,
বিশেষায়িত কাজই আধ্যাত্মিকতার সাথে ভালোভাবে কথা বলে। দেখো, এটা যে কোনো ধরনের কাজ নয়। তাহলে ভাবো, আমরা 100 শতকের কথা বলছি, সেই 100 শতকে যারা বাস করেছিল তাদের বিশ্লেষণ করছে। 1700, 1700। হ্যাঁ, মানে তাহলে আমি এখানে থাকলে যদি আমি চলে যাই, আমি তোমাকে একটু বিরক্ত করব, কিন্তু এটা মজার। দেখো পৃষ্ঠা 1-2, সবসময় মনে রেখো হ্যাঁ না, কিন্তু একটু সরিয়ে দাও। এবং দেখো, আমি এখানে পৃষ্ঠায় যাচ্ছি। গতকাল আমরা স্বায়ত্তশাসন এবং স্বাধীনতার কথা বলছিলাম। এটা কি তোমার জীবনের উপর একটু বেশি নিয়ন্ত্রণ দেয়, তাই না? আর সেই সময়ে আমি কল্পনা করি সবকিছুই পাদ্রীদের ইচ্ছার উপর নির্ভরশীল ছিল, এবং কারণ সবকিছুর পর বলি দৈনন্দিন অংশটা ভালো, যেটা পাদ্রী বলবে সেটা বলবে। এবং এজন্যই এটা গুরুত্বপূর্ণ ছিল যে এই মূলধারাটি কিভাবে কাজ করেছে আমি জানি না, কিন্তু কিভাবে এই পরিবর্তন ঘটছে যেখানে বিষয়টি নতুনভাবে ব্যাখ্যা করা হচ্ছে। অবশ্যই ঠিক আছে, কারণ তুমি ঈশ্বরের অগাধ অনুগ্রহের অধীনে সম্পূর্ণ পূর্বনির্ধারিত অবস্থায় আছো। হে হে। এবং ব্যাখ্যার একচেটিয়া অধিকার ছিল তৃতীয় পক্ষের হাতে, এবং এটা ব্যক্তিগত ছিল না। বাইবেলের সাথে, পবিত্র পাঠের সাথে সরাসরি সম্পর্কটাই লুথার প্রস্তাব করেছিলেন, আমি মনে করি। এবং লুথার সবসময় একটি পলিন এবং আরও রোমান্টিক বিষয়টি বজায় রেখেছিলেন। লুথারবাদ অর্থনৈতিক স্বার্থের সাথে ততটা কার্যকরভাবে যুক্ত হয় না যতটা পিউরিটানিজম করে। আমি চাইছিলাম লুথারবাদ, ক্যালভিনবাদ এবং পরে পিউরিটানিজমের মধ্যে সেই পার্থক্যটা পরিষ্কার করে দিতে। পিউরিটানিজমে এই বিষয়টি একটি পরিপূর্ণতায় পৌঁছে যায়। এখন আমি এটা পরে শোনাচ্ছি। পিউরিটান ধারণা লুথারবাদ এবং ক্যালভিনবাদ থেকে ভিন্নভাবে ব্যাখ্যা করে। পিউরিটান ধারণা ভিন্নভাবে ব্যক্তিগত অর্থনৈতিক স্বার্থের আন্তঃসংযোগে প্রভূত চরিত্রকে ব্যাখ্যা করে। পেশাগত সংযোগের প্রভিডেন্সিয়াল উদ্দেশ্যটি তার ফলাফলের মাধ্যমে জানা যায়। দেখো, বিষয়টি বাইরের একটি ভৌত প্রকাশের মাধ্যমে পরিচিত হয়, ফলাফল। অবশ্যই ফলাফলগুলো তার ফলের মাধ্যমে পরিচিত হয়, পিউরিটান ব্যাখ্যার প্র্যাগম্যাটিক স্কিমার সাথে সঙ্গতিপূর্ণ। ব্যাক্সটার এই বিষয়ে আলোচনা করেন এমন প্রদর্শনীগুলিতে। একাধিক পয়েন্ট সরাসরি অ্যাডাম স্মিথের কাজের বিভাজনের বিখ্যাত প্রশংসার কথা মনে করিয়ে দেয়। শ্রমিকের প্রশিক্ষণকে সম্ভব করে তোলার মাধ্যমে পেশাদারদের বিশেষীকরণ কাজের উৎপাদনশীলতার গুণগত এবং পরিমাণগত বৃদ্ধির দিকে নিয়ে যায়, এবং তাই এটি সাধারণ কল্যাণের জন্য কাজ করে, সাধারণ কল্যাণের উৎপাদন, যা সম্ভবত সবচেয়ে বেশি সংখ্যক মানুষের কল্যাণের সমান। এখানে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আসছে, যেখানে এই অর্থে সম্পূর্ণ ব্যবহারিক প্রেরণা সময়ের সাহিত্যিক দৃষ্টিভঙ্গির সাথে সম্পর্কিত পিউরিটানিজমের স্বতন্ত্র স্বর তখনই প্রকাশ পায় যখন ব্যাক্সটার তার উপস্থাপনায় পরবর্তী কারণটি সামনে নিয়ে আসেন। একটি শক্তিশালী পেশার বাইরে, অর্থাৎ একটি শক্তিশালী পদ্ধতিগত বিশেষায়িত পেশার বাইরে, একজন মানুষের শ্রমের ফলাফল কেবল একটি অস্থায়ী এবং অনিয়মিত কাজ, এবং সে কাজের চেয়ে অলসতায় বেশি সময় ব্যয় করে। এবং যখন সে তার উপস্থাপনাটি এইভাবে শেষ করে যে শ্রমিক এবং পেশাদার তার কাজটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করবে, অন্যদিকে অন্যজন চিরকাল বিভ্রান্তিতে থাকবে এবং তার ব্যবসা না জানবে কোথায় এবং কখন। তাহলে একটি শক্তিশালী পেশা, একটি নির্দিষ্ট ডাক, একটি নিশ্চিত ডাক, একটি নির্দিষ্ট ডাক, এটা কি সত্যি নয়? এটা সবগুলোর মধ্যে সেরা। যে অনিয়মিত কাজের মধ্যে নিয়মিত শ্রমিক বাধ্য হয়, তা একটি মধ্যবর্তী অবস্থান যা প্রায়শই অনিবার্য। যা গুরুত্বপূর্ণ তা হল সিস্টেম্যাটিক এবং পদ্ধতিগত চরিত্র, যা, যেমন আমরা দেখেছি, অন্তর্দেশীয় ত্যাগের দ্বারা দাবি করা হয়। এছাড়াও কোয়ার্কার নৈতিকতার সাথে পেশাগত জীবনের প্রোটেস্ট্যান্টিজমের আরেকটি সংস্করণ অনুযায়ী একজন মানুষের উচিত আধ্যাত্মিক গুণাবলীর একটি সঙ্গতিপূর্ণ অনুশীলন হওয়া, তার আত্মা ঈশ্বরের দয়া নিশ্চিত করার একটি প্রমাণ, যা তার পেশা সম্পাদনের সময় যত্ন এবং পদ্ধতিতে প্রতিফলিত হয়। যা ঈশ্বর দাবি করেন তা হল কাজ নয়, বরং পেশাগত, যুক্তিসঙ্গত এবং পদ্ধতিগত কাজ। এটা শক্তিশালী। এটা ছিল মেরিটোক্রেসির কাঁচামাল। এখন দেখো, ধর্মের সাথে এতটাই যুক্ত যে বিজ্ঞানও তার শুরুর দিকে ছিল। ঈশ্বরকে এটা ব্যাখ্যা করার ইচ্ছা
চিঠি। ঈশ্বরকে ব্যাখ্যা করা। তাহলে তুমি বলছো আর এখন আর লাভটা কি? লাভ, মুনাফা, তাই না? এবং সবকিছুর উপরে, যদিও একটি পেশার উপকারিতা এবং এর সাথে ঈশ্বরের সন্তুষ্টি প্রথমত নৈতিক মানদণ্ডের সাথে সম্পর্কিত এবং পরবর্তীতে সমাজের জন্য উৎপাদিত পণ্যের গুরুত্বের সাথে সম্পর্কিত। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ হল ব্যক্তিগত অর্থনৈতিক লাভ। মানে দুই ধরনের লাভের মধ্যে আলোচনা হচ্ছে। তাহলে যখন সেই ঈশ্বর, যাকে পিউরিটানরা জীবনের সব পরিস্থিতিতে কার্যকরীভাবে দেখে, তার একজন অনুসারীকে লাভের একটি সুযোগ দেখায়, তখন তার কারণ আছে এবং তাই বিশ্বাসী খ্রিস্টানকে সেই ডাকটি বেছে নিতে হবে এবং এর সুবিধা নিতে হবে। মানে যদি ঈশ্বর তোমাকে অন্য কোনো কার্যকলাপের চেয়ে বেশি লাভজনক কিছু করার জন্য ডাকেন, তাহলে নৈতিকভাবে লাভজনক কার্যকলাপটাই ভালো। অবশ্যই, অবশ্যই। না, তুমি আরো ভালো ফল পাচ্ছ এবং বেশি লাভও হচ্ছে, কারণ ঈশ্বর তোমাকে বেছে নিয়েছে। সবসময় বাবা, ঈশ্বর বাবা সেখানে আছেন। কিন্তু শুনো, কিন্তু আমি এটা নিশ্চিত করি, একটি দৈনিক এবং অবিরাম কাজের মাধ্যমে যা সত্যি আমার নিয়ন্ত্রণে। এটা হলো সেই যত্নশীল কাজ। তাহলে বলি, এজন্যই যত্নের যে মূল্য দেওয়া হয়, তাত্ত্বিকভাবে এটা খুব সুন্দর, কিন্তু তোমাকে এটা করতে হবে, তোমাকে এটা করতে হবে, তোমাকে সব ব্যবস্থা নিতে হবে। তুমি একটা জেদ, তুমি একজন শৃঙ্খলাবদ্ধ। মানে সেখানে ব্যক্তিগত দায়িত্বটা পুরোপুরি স্পষ্ট এবং শেষ করতে এবং আরও স্বতঃস্ফূর্ত কথোপকথনে ফিরে যেতে, যখন আমাদের লাভ লাভ এটা খুবই আকর্ষণীয়। লাভ এবং মানুষের ধরন, লাভ দেখানোর জন্য নয়, লাভ দেখানোর জন্য নয়, লাভ কিছু একটা নিশ্চিত করে, কিন্তু এটা এই শ্রমে অব্যাহত থাকার জন্য একটা প্রেরণা। এই ধরনের পিউরিটান নতুন ধনীর ভণ্ডকে ঘৃণা করে এবং সে অলস জমিদারকেও ঘৃণা করে। সে উভয়কেই ঘৃণা করে, কেন নয়? তাহলে এই ধরনের পুরুষ খুবই শক্তিশালী। তুমি বুঝতে শুরু করছো যে তারা প্রোটো এলন মাস্ক 300 বছর আগে। মানে বিষয়টা খুবই শক্তিশালী লাতিন ইউরোপের তুলনায়। এই বিষয়ে সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। অবশ্যই, অবশ্যই, এই দুই প্রান্তের সাথে একটি ভিন্ন সম্পর্ক নিয়ে। দেখো, আমি এটা নির্ধারণ করছি যাতে আমি শান্ত হতে পারি। শান্ত? তিনি কি বলেন? আপনি ধনী হতে কাজ করতে পারেন। অবশ্যই। এটা কি সত্য নয়? এটা কি বলে আপনি ধনী হতে কাজ করতে পারেন? না, না, কোনো অর্থে। শারীরিক কামনা এবং পাপের উদ্দেশ্যে নয়, কিন্তু হ্যাঁ, ঈশ্বরের জন্য। সবসময় ঈশ্বরের দিকে ফিরে যাওয়ার একটা পথ থাকে। আমি ধন তৈরি করি, কিন্তু এটা ঈশ্বরের জন্য, এবং আমি এটা দেখাবো না বা শারীরিক আনন্দে যাব না। ধন সন্দেহজনক কেবল তখনই যখন এটা অলসতার প্রলোভন এবং জীবনের পাপী আনন্দের দিকে নিয়ে যায়। মানে আমি ধনী হতে পারি, কিন্তু আমাকে কাজ করতে থাকতে হবে। অবশ্যই, কারণ আধুনিকতা সবসময় একটি অবিরাম আন্দোলন। যদি আমরা বাউম্যানের কাছে যাই, তাহলে এটা খুবই উদ্বেগজনক। এখানে সময় নিয়ে একটা বিষয় আছে। হ্যাঁ, ধনী যারা বেশি পরিশ্রমী। একটা অবিরাম বিষয় আছে যা সবকিছু উস্কে দেয়। তাহলে ধন কেবল তখনই উপকারী যখন এটা অলসতার প্রলোভন হিসেবে কাজ করে। এটা যেন অলসতার প্রলোভন এবং জীবনের পাপী আনন্দের দিকে নিয়ে না যায়। এবং লাভের জন্য চেষ্টা কেবল তখনই সন্দেহজনক যখন এটা ঘটে যাতে পরে আনন্দের সাথে এবং চিন্তাভাবনা ছাড়া বাঁচা যায়। বাকি সব ক্ষেত্রে লাভ সন্দেহজনক নয়, লাভ স্বাগতম। তাহলে পেশাগত দায়িত্বের একটি অনুশীলন হিসেবে এটা বৈধ এবং এমনকি প্রয়োজনীয়। নৈতিক দৃষ্টিকোণ থেকে লাভ এবং উপার্জনের একটি নৈতিক ভিত্তি আছে, যতক্ষণ না আমি শুক্রের জন্য অলসতা বা শারীরিক আনন্দের জন্য ব্যবহার করি। তাহলে পরে অবশেষে তোমার প্রতিভাগুলো ব্যবহার করার একটা নির্দিষ্ট দায়িত্ব আছে। প্রতিভার উপাখ্যান নতুন করে ব্যাখ্যা করা হয়। এখানে এমন কিছু আছে যা মেরিটোক্রেসির সাথে খুবই সম্পর্কিত। এটি বলা হয় যে সেই দাসের উপাখ্যানটি যাকে প্রত্যাখ্যাত করা হয়েছিল কারণ সে তার উপর অর্পিত প্রতিভাগুলো থেকে লাভ করতে পারেনি। এটি সরাসরি বলার মতো মনে হচ্ছিল। দেখো, পিউরিটানরা কি ভাবতেন, গরিব হতে চাওয়া মানে যেমন প্রায় যুক্তি দেওয়া হয় অসুস্থ হতে চাওয়ার মতোই নিন্দনীয় হবে
যা কাজের জন্য একটি যুক্তি হিসেবে এবং ঈশ্বরের গৌরবের জন্য ক্ষতিকর, এবং যে একজন সক্ষম ব্যক্তি কাজের জন্য ভিক্ষা করে। এটা শুধু পাপী নয় যেহেতু এটা সিদ্ধান্ত নেওয়া হয়, বরং যেহেতু এটি অ্যাপোস্টলের কথার সাথে সঙ্গতিপূর্ণ নয়, এটি প্রতিবেশীর বিরুদ্ধে যায়। প্রতিবেশীর বিরুদ্ধে? এটা খুব পাগলাটে। মানে প্রতিবেশী এবং সমষ্টির বিষয়টি অবশ্যই আছে, কিন্তু ব্যক্তিগত প্রচেষ্টা, অতিরিক্ত দায়িত্ববোধও খুব গুরুত্বপূর্ণ, যেন এটা প্রমাণ করে যে তুমি করুণার দ্বারা স্পর্শিত হয়েছ। এখন আমি তোমার কাছে একটা প্রশ্ন করছি, কারণ ধরো কাজের জন্য একটু বিরতি নেই, আমি তোমাকে শেষ করি যাতে তুমি বিরক্ত না হও ওয়েবারের সাথে। এবং শেষ পর্যন্ত সে বলে, আধুনিক বিশেষজ্ঞের সম্পর্কে সে বলে যে লাভের দৃষ্টিভঙ্গির প্রভিডেন্সিয়াল ব্যাখ্যা রূপান্তরিত হয় এবং ব্যবসায়ীকে দৃশ্যে আনতে শুরু করে, তাই না পিউরিটান ত্যাগবোধ সমানভাবে প্রভুর বিশিষ্ট অলসতা এবং নতুন ধনীর অশালীন প্রদর্শনকে ঘৃণা করে, বরং একটি নৈতিক অনুমোদনের রশি সোজা পৌঁছে যায় সোজা সেলফ মেড ম্যান বুর্জোয়ার কাছে। এটাই সেই সেলফ মেড ম্যান যিনি নিজেকে তৈরি করেছেন বুর্জোয়া, সংযমী, কঠোর পরিশ্রমী, যিনি পিউরিটানিজমের মাধ্যমে সৃষ্টি হয়েছেন। কি পাগলাটে! তুমি দেখো আজকাল যখন কেউ বলে এটা একটা বুর্জোয়া, তখন সেটা যেন উল্টো হয়ে যায়, এটা হচ্ছে সেই আলসে পেটানো লোক যে বিষয়টা মোটামুটি নিয়ন্ত্রণে রেখেছে। এটা কি ছোট বুর্জোয়া নাকি এটা একটা বুর্জোয়া? এটা যেন আরো বিকৃত হয়ে গেছে। মনে রেখো, ওয়েবার হচ্ছে বড় অমার্ক্সীয় সাহিত্যগুলোর মধ্যে একজন। অবশ্যই ওয়েবার কিছুটা পরে একটি উত্তর, কিন্তু সে এটা করছে কারণ এটা মার্কসের প্রতি একটি প্রতিক্রিয়া, এবং আমি চাই তুমি আমাকে সাহায্য করো সবকিছুর পেছনের অর্থ বোঝাতে। ওরা পছন্দ করেছ বিষয়টা পছন্দ, পিউরিটান নৈতিকতা কতটা পাগলাটে, কারণ আমরা 1700 সালের কথা বলছি যখন শিল্প বিপ্লব শুরু হতে যাচ্ছে, কিন্তু দেখো এর জন্য কত কিছু শুরু হয়েছে। অবশ্যই, অবশ্যই। গতকাল আমাদের সেবাস নুনেজের সাথে একটি পর্ব ছিল, যিনি আমাদের ফুটবল ক্লাবগুলোর বিবর্তন ব্যাখ্যা করছিলেন। তুমি বলছো ঠিক আছে, এটা একদিনে হঠাৎ করে আসে না, এবং এখানে ও একই কথা, একদিনে হঠাৎ করে পুঁজিবাদ আসে না, একদিনে হঠাৎ করে মেরিটোক্রেসির ধারণা আসে না। এই ধারণাগুলো ধরো সবই আলাপচারিতা, সবই পুনরাবৃত্তি, এবং এর উৎস অনেক সময়, যেমন আমি একটু আগে বলছিলাম, এখানে ধর্মীয় বিষয় আছে। মনে রেখো এটা ধর্মনিরপেক্ষ হয়ে যায়, এটা ধর্মনিরপেক্ষ হয়ে যায়, এবং এর ধর্মনিরপেক্ষতা, এর ধর্মনিরপেক্ষীকরণ হচ্ছে মেরিটোক্রেসি। এটা 21 শতকের মেরিটোক্রেসি যা সম্ভবত একই বিশ্বাসগুলোকে টেনে নিয়ে যায়, কিন্তু ধর্মনিরপেক্ষ ভিত্তির সাথে। আমি একই কারণে ফিরে এসেছি, কারণ আমি এই থিমটি নিয়ে ফিরে এসেছি যে একজন স্বনির্মিত মানুষ হতে, নিজের যোগ্যতার মানুষ হতে, সহানুভূতির ক্ষেত্রে স্বার্থপর, উদাসীন, অন্তত কপট হওয়া অনিবার্যভাবে প্রয়োজন অন্যদের প্রতি। কারণ উদাহরণস্বরূপ আমি বলি, ঠিক আছে, ফোর্ডের আগে এবং পরে কিছুটা সময়ের জন্য যেখানে মালিক সকল কর্মচারীকে চিনতেন। আমি এটা সহজ করে বলছি কারণ আমি তখনই বাউম্যানের সাথে সংযুক্ত হতে যাচ্ছি। চলতে থাকো, কারণ আমি এই বিষয়টা চাই। উদাহরণস্বরূপ, যদি আমরা একটি দলের কথা বলি, চলুন খেলাধুলায় যাই। একটি মহিলা হকি দলের মধ্যে মেরিটোক্রেসি ভাগ করা হয় না, এটা একটি গ্রুপের কার্যকলাপ নয়। এটা তাকে সিলিকন ভ্যালির উদ্ভাবকদের একটি দলে নিয়ে যেতে পারে, অথবা একটি নির্মাণের শ্রমিকদের দলে। একটি নির্মাণে মেরিটোক্রেসি পুরোপুরি আমি বলছি, কারণ এখানে মানুষ আসলে তুমি মেরিটোক্রেসিকে সিস্টেম্যাটিকভাবে এমন একটি কাঠামোর মধ্যে স্থাপন করছো যেখানে মৌলিক সুযোগের সমতা আছে। এটা খুবই আকর্ষণীয়। এই মাইক্রো সমাজ, যা হকি বা ফুটবল ক্লাব দেখার জন্য হ্যাঁ, অথবা সুযোগের সমতার একটি গ্রহণযোগ্য স্তর আছে। বিষয়টি হল, যদি আমরা এটা বিস্তৃত করি একটি সমাজ যেখানে সেই মৌলিক সুযোগের সমতা যথেষ্ট শক্তিশালী নয়, সেখানে বিষয়টির একটি অন্ধকার দিক আসে। কিন্তু আমি তোমাকে গ্রহণ করি এবং মনে করি যে আমি সেই ইতিবাচকতা ভাগ করি, যেভাবে তুমি এই স্থানটিকে পড়ছ, যেখানে দলগত কাজ আছে, যেখানে সত্যিই প্রচেষ্টার একটি চিহ্ন আছে তোমার সেরাটা বের করার জন্য। হ্যাঁ, এবং আমি আরও বলবো, কারণ তুমি একটু আগে বলছিলে আমরা এলন মাস্কের কাছে ফিরে আসি।
এলন মাস্ক হল গিম্পির সাদা ফকিটা। এটা একজন ব্যক্তির চেয়ে বেশি একটি প্রতীক, সফল উদ্যোক্তা। তাদের মধ্যে অনেকেই বলতে পারে, ঠিক আছে, এটা ক্যামেরার সামনে বক্তৃতা, যে পিন, যে প্যাম। তবে আমি এটাও বলি, আসুন এই সম্ভাবনার কিছু বিশ্বাস করি যে আমি যেমন আছি, আমি অসম্মানিত বা আমি প্রচণ্ড, আমি আবেগপ্রবণ, আমি যা পছন্দ করি তা করি। আমি দিনে 2-7 ঘন্টা কাজ করি এবং ফলস্বরূপ, কারণ একটি প্রতিভা সঙ্গে পেশা একত্রিত না হয়, সাফল্য আমি বলছি অর্থনৈতিক সাফল্য, সব ক্ষেত্রে অন্যদের স্বীকৃতি। তাহলে আমি বলবো আসলে উল্টো মোটিভেশন হচ্ছে, টাকা না। আমি বলছি এখানে অনেক কিছু আছে, কারণ ঠিক তখনই অনেক কিছু ঘটছে এবং তুমি 300 বছর আগে প্রবেশ করছো। সেখানে মোটিভেশন আসলে সম্পর্কের টাকা ছিল না। এবং তুমি বলছো বা তুমি একটি থিসিসের অভিজ্ঞতা নিচ্ছ, বলছি দেখো মোটিভেশন আসলে টাকা নয়। ঠিক, টাকা একটি ফলস্বরূপ। এটা খুব ভালো। এবং যদি তোমার এই মনোভাব থাকে, তাহলে তুমি সেই টাকা পুনরায় বিনিয়োগ করবে। এবং তাই শেষ পর্যন্ত সেই কথিত জলপ্রপাত যা অ্যাডাম স্মিথ বলেছিলেন, এবং তা আবার ঘটে, কারণ আমার মনে হয় যে আমরা যে ভুলটি করি, আমি বলছি না আমরা যে ভুলটি সাধারণভাবে করি, তা হলো সবারকে একই থলিতে রাখা। আমি সংবেদনশীল প্রাগমাটিজমের কথা বলছি, যেমন আমরা বলছিলাম পুঁজিবাদ একটি সিস্টেম এবং নব্য উদারবাদ একটি মতাদর্শ, এবং মেরিটোক্রেসি হল, আমি বলবো এটি একটি মতাদর্শ বা ঘটনাবলীর ধারাবাহিকতা দেখার একটি উপায়। মেরিটোক্রেসির একটি আদর্শ আছে, আমরা এখানে এটাকে একটু স্পর্শ করছি, কিন্তু সেই মেরিটোক্রেসির আদর্শ বাস্তবে রূপায়িত হওয়া খুবই কঠিন। 100% স্থানগুলোতে এটা সমস্যা। হ্যাঁ, অথবা আমি আরও বলবো, এটা আমাদের চিন্তার চেয়ে অনেক বেশি বাস্তবায়িত হয়, এবং এটা এতটাই জড়িত যে আমরা এটা দেখতে পাই না। এক ধরনের সমষ্টিগত মেরিটোক্রেসি, কমিউনিটি মেরিটোক্রেসি, যেখানে অন্যের কাজ পরিশ্রম সংক্রামক এবং তাই একজন সেই সংক্রামক প্রভাবের সাথে প্রতিযোগিতা করে। প্রোঅ্যাক্টিভিটির জন্য বলি, এটা উল্টো, এবং আমরা পরে এটা নিয়ে আলোচনা করব। তুমি বলতে পারো যে এখানে সবসময় স্কোর যা আমার ব্যক্তিগত পরিশ্রমের জন্য অর্জন করতে হবে। কিন্তু যদি জার্মানরা এটা ভেবেছে, তাহলে কি হবে যদি আমার ভালো মেরিটের স্কোরটি সমষ্টির প্রতি অবদান হয়? অবশ্যই, মানে আমি মেরিট জমা করেছি, কিন্তু সেটা আমার নিজের জন্য, আমার মধ্যে থাকা কোনো পরিশ্রমের জন্য নয়, বরং সমষ্টির প্রতি অবদানের জন্য। এটা হতে পারে একটি দান, হতে পারে একটি শিক্ষামূলক কেন্দ্রের জন্য কিছু তৈরি করা, অথবা এমনকি ভাবা হয়েছে যে জনসংখ্যাগত সমস্যায় থাকা দেশগুলোতে একটি পরিবার যদি বেশি সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেয়। অবশ্যই আমি জানি এটা রাজনৈতিকভাবে ভুল শোনাতে পারে এবং যা কিছুই হোক, কিন্তু আমরা উদাহরণগুলোতে আটকে না থেকে বরং এই ধারণায় থাকি যে তোমার মেরিটের স্কোরটা যেন একটা ব্যক্তিগত না হয়, বরং সামাজিক অবদানগুলোতে ভিত্তি করে। এবং এর সাথে আমি কিন্তু এটা জমা করছি আমেরিকা। আমরা দানশীলতা এবং পৃষ্ঠপোষকতার বিষয়টায় ফিরে আসি। কিছু চিন্তাবিদ বলেন, শুনো, যখন রাষ্ট্র এতটা উপস্থিত ছিল না, তখন যা ঘটত সেটা আমি অপরাধের কর বলি। বলতে পারি দানশীলতা হলো অপরাধের কর। কিসের দিক থেকে? যেখানে মেবুনের জোয়াই টাউসেন্ড একবার টাকা পাহাড়ে বসে পিছনে ফিরে তাকিয়ে বলে, বাহ, আমি কাজ করেছি, আমি কঠোর পরিশ্রম করেছি, আমি যা করতে হয়েছিল সব করেছি, কোম্পানি দারুণ চলছে, আমার পরিবারে 3 প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিত। যা কিছু আমি মূল্যবান এবং গুণগত মনে করি আমি সেটা অর্জন করেছি, কিন্তু পথে কিছু মাথা কাটতে হয়েছে। আইনগতভাবে আমার কাছে খুব ভালো আইনজীবী ছিল যারা আমাকে বিষয়টা আঁকতে সাহায্য করেছে। ঠিক বলতে পারি কিছু বলি, কারণ মাফিয়া সহজে বিচার করা যায়, কিন্তু হেনরি ফোর্ড বা রকফেলার বা এইসব বৈধ ম্যাগনেটদের মধ্যে যে কোনো একজন বলতে গেলে পুরুষরা এবং নারীরা, আমি বলছি স্ত্রীদের, কারণ তারা নারী না, বরং পরিবারের সেই সদস্য যিনি ভালো কিছুটা প্রশমিত বা প্রতিরোধ করার কাজ করতেন। পুরুষ টাকা নিয়ে আসত, নারী সেটা পুনর্বন্টন করত।
এবং কিছু চিন্তাবিদ আছেন যারা বলেন যে যখন রাষ্ট্রের উপস্থিতি ছিল না, যেমন ২৯ বা ৩০ সালের ক্র্যাশের সময় যুক্তরাষ্ট্রে, এটা ২৯ দানশীলতা, দান বলি যেটা বলা যায়, সেটা নথিভুক্ত নয়, রাষ্ট্রের পরিসংখ্যানে নেই, এটা অদৃশ্য বলা যায়। এটা এমনকি বলা হয় যে এটা রাষ্ট্র যা করতে পারত তার চেয়ে ৫ গুণ বেশি ফলপ্রসূ। গতকাল আমাকে বলছিল, গতকাল সভায় একজন ফার্নান্দো, একজন খুবই আকর্ষণীয় মানুষ যিনি কলম্বিয়ায় বসবাস করছেন, তিনি বলছিলেন যে অবশ্যই কলম্বিয়ার রাষ্ট্রের এই অনুপস্থিতির সামনে, আমি জানি না তিনি মোটিভেশনগুলো বা আন্তঃসংযোগ বা কোনটা ছিল মূল কারণ, কিন্তু অনেক কলম্বিয়ান ব্যবসায়ী আছে যারা এলাকায় এমন কিছু প্রয়োজন পূরণ করছে যা রাষ্ট্র পূরণ করছে না। এবং অনেক মাফিয়া এবং অনেক কাটেলও। এটাই সমস্যা। এবং এখানে চিলির গ্রামীণ বিশ্বের সাথে এটা ঘটেছিল। চিলির হেসিয়ান্না ব্যবস্থায় ভাড়া নেওয়া জমি মালিক স্থান পূরণ করত অনেক সময় অযৌক্তিকতা এবং শোষণের সাথে, এটা বলা দরকার, কিন্তু সে স্থানগুলো পূরণ করত যেখানে রাষ্ট্র পৌঁছাতে পারত না। আসলে জমির মালিকই ছিল যে একটি খাল তৈরি করত, বিদ্যুতায়ন করত, অথবা হয়তো কৃষক শিশুদের জন্য একটি স্কুল স্থাপন করত। তাহলে অবশ্যই রাষ্ট্রগুলো অনেক সময় বিশাল এলাকায় পৌঁছাতে পারে না। একজন মেরিটোক্রেসি এর ফল বা এর প্রভাব নিয়ে কথা বলতে পারে ফিরে আসার দিক থেকে। আমি জানি যে আমার একটি আশাবাদী দৃষ্টি আছে যা আমি সব সময় খুঁজে চলি, তাই না? কিন্তু এই কথোপকথনের মূল বিষয় সেটাই। এটা মূলত দেখার বিষয় যে কিছু সংমিশ্রণ, কিছু একীকরণের মাধ্যমে হয়তো আজকের তুলনায় মেরিটোক্রেসি আরও ভালোভাবে কাজ করতে পারে। আমরা এটাকে একটু পরিষ্কার করতে পারি। এটা স্পষ্ট যে কখনো কখনো এটা অন্ধকারে চলে যায়। ঠিক, এবং এটা স্পষ্ট যে এটা সমান সত্যের কারণে কাজ করছে না। তুমি সবসময় যে চিন্তাভাবনাগুলো করো মিকো, সেগুলো সত্যিই খুব আকর্ষণীয়। আমি মনে করি চলো এই মাইক্রো মেথানইয়া খুবই আকর্ষণীয়। চলো কোনো এক সময় সান্তিয়াগোতে বা বুয়েনোস আইরেসে ফিরে আসার পথ তৈরি করতে হবে। ঠিক না না, যেমন আমি বলছিলাম, এটা একটা আলাপের অধ্যায় যা ক্যামেরার বাইরে চলতে থাকবে। আমি আশা করি প্রযুক্তির ছেলেরা খুব বেশি বিরক্ত হবে না। বিরক্ত হবেন না, আর যদি তারা বিরক্ত হয়, এটা তো যা আছে তাই আছে, চ্যানেল বদলান তো কিছু আছে। তারা দেখতে পারে যে এই আলাতের মধ্যে মেয়ের আছে, মানে এটা একটা বিরক্তিকর বিষয়। শাকিরের কোনো গান চালিয়ে দাও, জানি না, যা খুশি করো। দেখ দেখ, আমি বলছি এটা খুবই আকর্ষণীয়। তাহলে যদি আমরা এই ঐতিহাসিক যাত্রায় এগিয়ে যাই, আমরা বলি ঠিক আছে, পুঁজিবাদী ব্যবস্থা বিস্ফোরিত হয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় শিল্প বিপ্লব এসেছে, এবং আমরা সেই সময় অবস্থান করছি যখন ম্যাক্স ওয়েবার তার বইটি লেখেন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে। 20 শতকের শুরুতে তিনি এই পিউরিটানদের সমস্ত প্রোটেস্ট্যান্টিজমের কথা উল্লেখ করেন, কিন্তু শেষ পর্যন্ত এই পিউরিটানদের কথা বলেন। তিনি বলেন ঠিক আছে, কিন্তু মেরিট এবং মেরিটোক্রেসি সেখানে ছিল একটি ধরনের পুঁজিবাদে, যা আজকের পুঁজিবাদ নয়। জুইরেজেন্ডেন অবশ্যই এটা অন্য কিছু, এর মূল ভিত্তিগুলো একই, কিন্তু কেন এটা সত্যি নয়? এটা নতুন পুঁজিবাদের, এই হালকা পুঁজিবাদের কথা বলা হচ্ছে। ঠিক এধারেই বাউম্যান এবং অন্যরা কথা বলেন। অভ্যন্তরে আধুনিকতার শ্রেণী আরও বড়। তোমার কি আধুনিকতার ধারণা আছে? এবং এখানে কঠিন ভারী আধুনিকতা এবং তৈলবাদেরই আধুনিকতা আছে, তাই না? যেমন অন্যরা বলেন, বা পোস্ট মডার্নিটি। কিন্তু আধুনিকতার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপবিশ্ব হল পুঁজিবাদ। এবং এই কঠিন ভারী আধুনিকতায় যা আমরা বার্লিনের প্রাচীরের পতন পর্যন্ত পেয়েছিলাম, তা ছিল ভারী পুঁজিবাদ, যার প্রধান প্রকাশ ছিল পরিবর্তিত হওয়া। 1905 থেকে 1980 পর্যন্ত একই ছিল না, কিন্তু মূলত এই আধুনিকতা, এই ভারী আধুনিকতা এবং এই কঠিন ভারী পুঁজিবাদে 3-4টি বৈশিষ্ট্যপূর্ণ প্রতিষ্ঠান ছিল, যা পুঁজিবাদের দিকে ইঙ্গিত করত। তা ছিল ফোর্ডিস্ট কারখানা। তোমার কাছে আছে ফোর্ডিস্ট মডেল, কাজের উৎপাদন চেইন, শ্রমিকরা যারা অবশ্যই সুইডেন তেমন শিক্ষিত হতে হবে না,
বরং তারা যান্ত্রিক কাজগুলো করে। ফোর্ডিস্ট টোটালিটারিয়ান মডেল আসলে যা উল্লম্ব, যা বাউম্যান দেখেন তা হল এই ভারী আধুনিকতা শক্ত পুঁজিবাদে স্বৈরতন্ত্র আছে, এবং যা বর্তমানে ঘটছে তা হল একটি মুক্তির প্রক্রিয়া, এবং যা ঘটছে তা হল মানুষের স্বাধীনতা, স্বায়ত্তশাসন এবং ব্যক্তিগতকরণের একটি উত্থান। তাহলে আজকাল অরওয়েলিয়ান ভূত আর নেই। এটি ভারী আধুনিকতার কথা, 20 শতকের কথা। আজকাল অরওয়েলিয়ান ভূত আর নেই, কিন্তু নাটকটা অন্য। এটা হলো আমরা কিভাবে এই হাজার হাজার পরিচয় পরিচালনা করি। ঠিক, এটি মানুষের মধ্যে আরেক ধরনের উদ্বেগ তৈরি করে, এবং জীবনের পরিকল্পনাগুলো অনেক কম কঠোর। ভালো, বড় ভাই তোমার ভিতরে আছে, তুমি নিজেই তোমার বড় ভাই। এটাই হলো মূল ধারণা। তাহলে এই ভারী জিনিসের প্রতিষ্ঠানগুলো ফোর্ডিস্ট শিল্প, যা এমন একটি ধরনের কাজ যা এখন অনেক কম বিদ্যমান। তাহলে আমাদের মেরিটকে অন্য একটি প্রেক্ষাপটে স্থান দিতে হবে। 2. আমলাতন্ত্র। ব্যুরোক্রেসি রাষ্ট্রের যন্ত্র হিসেবে, যেমন ওয়েবার বলেন, যে তার কোট এবং টুপি হ্যাঙ্গারে ঝুলিয়ে দেয় এবং অপ্রাতিষ্ঠানিক হয়ে যায়। সে একজন মানুষ, আইনটির প্রতি নিবেদিত। এই অপ্রাতিষ্ঠানিক ভূমিকা আইন মেনে চলার উদ্দেশ্য। ফোর্ডিস্ট কারখানা, আমলাতন্ত্র। 3. প্যানোপটিকন। অরওয়েল, ফুকো, বেনথামের প্যানপটিক। এই লোকটা যে তোমাকে নজরদারি করে এবং তোমাকে পর্যবেক্ষণ করে, সেটা হয় স্ট্যালিনিস্ট, হিটলারিস্ট বা ফোর্ডিস্ট সংস্করণে, কিন্তু সে তোমাকে নজরদারি করছে। এই পুঁজিবাদে স্বৈরতন্ত্র আছে, যা আমরা এখন যে পুঁজিবাদে আছি তা নয়, বরং এটি 20 শতকের। ঠিক, এবং শেষ পর্যন্ত হয়তো এই স্বৈরতন্ত্রের সবচেয়ে ভয়াবহ প্রকাশ হল হলোকাস্ট। এগুলো ছিল কনসেন্ট্রেশন ক্যাম্প, যা মানবজাতির জন্য একটি বিশাল প্রতিফলন নিয়ে এসেছে। মানবজাতির সাথে কি হলো যে আমরা এই আধ্যাত্মিক দারিদ্র্যে পৌঁছালাম, বলা যাক, এবং এই নৈতিক বিপর্যয়ে। কেন আমি এটা বলছি? কারণ আসলে এই মেরিটোক্রেসির পথে এগিয়ে যেতে হলে আমাদের এখনই এই 2 আধুনিকতার সীমান্তে অবস্থান নিতে হবে, প্রাচীরের পতনের কাছাকাছি, যাতে বলতে পারি ঠিক কোনো প্রেক্ষাপটে এই মেরিটোক্রেসি কাজ করছে, যা আমরা আজ প্রশংসা করছি এবং সমালোচনা করছি, সেখানে উৎপন্ন হয়েছিল কিছু আকর্ষণীয় ঐতিহাসিক পরিস্থিতি তৈরি হয়েছিল, কারণ তুমি 20 শতকে একটি ভারী পুঁজিবাদে ছিলে, যা মূলধারার। আমি জানি না এটা আছে কিনা, কিন্তু আমি এই কথোপকথনে এটাকে এভাবে ডাকব: রাজনৈতিক, প্রযুক্তিগত, বুদ্ধিভিত্তিক আলোচনা 20 শতকে কল্যাণ রাষ্ট্র তৈরি করে, যা ফোর্ডিস্ট শিল্পের সাথে সহযোগী। ভারী পুঁজিবাদে পুঁজি এবং শ্রম একে অপরের মুখোমুখি হয়। অবশ্যই কোম্পানির মালিক মিস্টার ফোর্ড শ্রমিক সংগঠনের নেতার সাথে পরিচিত এবং তারা একটি অমিলের বিবাহে মুখোমুখি হয়, কিন্তু দুজনেরই প্রয়োজন। অবশ্যই এটা বর্তমান পুঁজিবাদের সাথে একটি বড় পার্থক্য। আজকাল পুঁজি এবং শ্রমের আর আগের মতো প্রয়োজন নেই। আজকাল দুঃখজনকভাবে, বা আমি জানি না, আমি এটা বলবো না, কিন্তু আজকের বাস্তবতা হলো পুঁজিবাদ তরল, অস্থির। যত বেশি অস্থির, তত বেশি দ্রুত, তত বেশি হালকা হয়। সেই ডিজিটাল পুঁজি, সেই ধারণার পুঁজি তত ভালো, এবং এটি কিছু মানুষের জন্য আরও সম্পদ তৈরি করতে পারে, কারণ এটি দ্বিতীয় হাজারের শ্রমশক্তিকে অনেক বেশি স্থির করে। তাহলে বিশ্লেষণের কাঠামোগুলো ভিন্ন ভিন্ন। এটা অবশ্যই মেরিটোক্রেসি বিশ্লেষণ করার জন্য প্রযোজ্য, কারণ মেরিটোক্রেসি কাজের জগতের সাথে খুবই সম্পর্কিত, এবং আজকের কাজ সেই ভারী পুঁজিবাদের কাজের থেকে অনেক ভিন্ন। যেমন বলা হয়, ফোর্ড এবং রেনল্টের কর্মচারী সেই ভারী পুঁজিবাদে একমাত্র যা সে জানত তা হল সে তার জীবন ফোর্ডের রেনল্টে শেষ করতে যাচ্ছে, এবং এটা তাকে একটি পরিচয় দিত, একটি পরিচয়, একটি পূর্বানুমান যোগ্যতা, একটি নির্দিষ্ট নিরাপত্তা। এটা আর্জেন্টিনার শিল্প জগতে এবং চিলির মধ্যে অনেক ঘটেছিল, এবং নিখুঁত
কিন্তু একটি কোম্পানির কর্মচারী একমাত্র যা জানে তা হলো সে সেখানে 3 বছরের বেশি সময় কাটাতে পারবে না। অবশ্যই তাহলে এখন এই বাউম্যানের প্রেক্ষাপট হলো, যেমন আমি বললাম, সেই ভারী আধুনিকতার প্রতিষ্ঠানগুলো শেষ হয়ে যাচ্ছে এবং আমরা এক ধরনের মহান স্বাধীনতার শক্তিতে প্রবেশ করছি। অনেক কাজ এবং পেশা বেসরকারীকরণ করা হয়। কাজ বেসরকারীকরণ হচ্ছে। এখন আর কেউ একটি ভালো সমাজের জন্য কাজ করছে না। সবাই একটি পরিচয়গত মাইক্রো প্রকল্পের জন্য কাজ করছে। কাজগুলো বেসরকারীকরণ করা হচ্ছে। এটা একটি খুব খুব শক্তিশালী ব্যক্তিগতকরণের একটি ঘটনা এবং আমাদের পরিচয় গঠন করা আর আগের মতো নয়। যেমন আমি এই কোম্পানির কর্মচারী, এই আর্জেন্টিনার ফিজার কোম্পানির, এতে আমাকে স্কুলে নিয়ে যায়, আমাকে বাড়ি দেয় না। আজকাল তোমার পরিচয় একটি দৈনন্দিন কাজ যা গঠন করতে হয়। যেমন পিউরিটানকে প্রতিদিন তার পরিচয় গঠন করতে হতো, আজকাল তোমার প্রতিদিনের জীবনেও তুমি তোমার পরিচয় গঠন করছো। সমাজের কথা বলা হয়, ব্যক্তিদের কথা বলা হয়, এখন আর সমাজ এবং ব্যক্তিদের কথা বলা হয় না, বরং এই সব ব্যক্তিরা যাদের সব এই জটিল পরিচয় আছে তারা সমাজকে গঠন করছে এবং সমাজও এই ব্যক্তিদের গঠন করছে। এখানে একটি পারস্পরিক সংলাপ আছে। এটা বাউম্যানের কথা। আসলে এটা এর চেয়ে অনেক বেশি কিছু বলে, কিন্তু আমি এটা উল্লেখ করছি বলার জন্য যে আমরা এখন মেরিটোক্রেসি বিশ্লেষণ করার জন্য একটি ভিন্ন প্রেক্ষাপটে আছি। এখন এটা আর পিউরিটানদেরও নয়, না ফোর্ডের কারখানার। আমরা এক ভিন্ন অবস্থানে আছি এবং কল্যাণ রাষ্ট্র যা 70-80 এর দশকে তার শিখরে পৌঁছেছিল, 70 এর দশক সম্ভবত এখন অনেক বেশি প্রশ্নবিদ্ধ। তাহলে এখানে আমি যা বলছি তা হলো এই ঐতিহাসিক প্রেক্ষাপট, এবং আমি উদাহরণস্বরূপ আমি রিগান এবং থ্যাচারের কথা বলছি এবং মেরিটোক্রেসির বিষয়টায় ফিরে আসতে। উদাহরণস্বরূপ আমি এখানে রিগান এবং থ্যাচারের কথা বলছি কারণ এটা একটি আকর্ষণীয় পয়েন্ট। আমি রিগান থ্যাচারকে খুঁজতে যাচ্ছি। আমরা 80 এর দশকের কথা বলছি, মার্গারেট থ্যাচার এবং রোনাল্ড রিগান। অবশ্যই যুবকদের জন্য। 80 এর দশকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন প্রধানমন্ত্রী, একজন নারীর প্রধানমন্ত্রী, লৌহ মহিলার স্ত্রী। তাকে লৌহ মহিলা বলা হতো। তিনি ছিলেন একজন খুব খুব পুরুষালী মহিলা, অর্থাৎ তার ক্ষমতা, তার প্রভাব পুরুষদের সঙ্গে প্রতিযোগিতা করত। এভাবে তিনি ক্ষমতা অর্জন করতে সক্ষম হলেন। এটা বলা যায় না যে তিনি নারীত্বের দিকটি নিয়ে এসেছিলেন, যদিও সম্ভবত তার একটি নারীত্বের দিকও ছিল। আমি তোমাকে বাউম্যানের কিছু পরে শোনাবো, ঠিক আছে? এবং বাউম্যানের একটি প্যারাগ্রাফ, স্যান্ডেলের একটি প্যারাগ্রাফ মেরিটের অত্যাচার নিয়ে এই প্রেক্ষাপটে, যা দেওয়াল পড়ার আগেই ঘটে। যদি আমরা এখানে দেখি, আমি এই প্যারাগ্রাফে যাব যা খুব শক্তিশালী। এই কল্যাণ রাষ্ট্রের শিখরের পর কি ঘটতে শুরু করল? এই সংহতির ধারণার শিখরের পর কিছুভাবে দেখো, এটা শুধুমাত্র নিখুঁত সদিচ্ছার জন্য ছিল না, কল্যাণ রাষ্ট্র ছিল এবং এখনও পুঁজিবাদী অর্থনীতির জন্য কার্যকর। আমি মনে করি কিছু লোক এটা বলছে যে এটা মানুষেরও রিম্যানুভেশন করে। মানে যদি আমি আমার চাহিদা উচ্চ রাখতে চাই, তাহলে আমি বেকার, অবসরপ্রাপ্ত, মাতৃত্বের মতো কিছু লোককে কোনো ধরনের রিম্যানুভেশন ছাড়া রাখতে পারি না, কারণ তাহলে আমার চাহিদা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তাহলে এটা তার চেয়ে আরো জটিল। কিন্তু আমরা বিভিন্ন শাখার মধ্যে ওঠানামা করছি। তাহলে এটা শুধুমাত্র নিখুঁত সদিচ্ছার জন্য নয়, কল্যাণ রাষ্ট্রের পুঁজিবাদের সঙ্গে একটি পরিপূরক দিকও ছিল। এটা ভালো। জুয়ানি তো একজন সাহসী গণতান্ত্রিক বলা যাক। সে যা বলা দরকার তা বলে। কারণ আমি সবসময় ভেবেছি যে কল্যাণ রাষ্ট্র, যখন আমি নিরীহ ছিলাম, সম্পূর্ণ সদিচ্ছার ভিত্তিতে। এর মধ্যে অনেক কিছু আছে, তাই না? অবশ্যই। একটি হৃদয় সুন্দর বিষয় হলো মানুষের মধ্যে একটি সম্প্রদায় হিসেবে আমাদের একে অপরের প্রতি কিছু দায়িত্ব আছে, কারণ আমরা একে অপরের জন্য আছি এবং এই ধারণাটি আমার খুব পছন্দ। কিন্তু আমি আরেকটি ধারণাকে গোপন করতে পারি না এবং উপেক্ষা করতে পারি না, যে এটা একটি পরিপূরক। হ্যাঁ, যেন কেউ সেই পুঁজিবাদী অর্থনীতির সুবিধা না নেয়। যেমন চ্যাপুলিন বলেছিল, যেন কেউ আমার মহানুভবতার সুযোগ না নেয়। ঠিক ঠিক। দেখো এখন কি হয়েছে।
এই কল্যাণ রাষ্ট্রে কি এই উত্থান পৌঁছায়? এবং এই মানুষগুলো কি বলে? তারা বলে 7-0 এর শেষ এবং 8-0 এর শুরুতে সমাজের দ্বারা আর কোনো উত্থান নেই। নতুন বাণিজ্যিক আত্মার বিখ্যাত প্রচারক পিটার ড্রাকার ঘোষণা করেছিলেন সমাজের অস্তিত্ব নেই। আরও জোরালোভাবে ঘোষণা করেছিলেন মার্গারেট থ্যাচার, উপর বা নিচে তাকাবেন না, তোমার ভেতরের দিকে তাকাও, যেখানে তোমার বুদ্ধিমত্তা, ইচ্ছা এবং শক্তি থাকার কথা, যেগুলোই তোমার জীবনে এড়িয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সাজ সরঞ্জাম। এখন আর কোনো বড় ভাই তোমাকে দেখছে না। এখন তোমার কাজ হচ্ছে বড় ভাই এবং বড় বোনদের বাড়তে থাকা সারিগুলো লক্ষ্য করা, তাদেরকে মনোযোগ দিয়ে এবং আগ্রহ নিয়ে দেখো যেন তুমি কিছু খুঁজে পেতে পারো যা তোমার কাজে আসতে পারে, অনুসরণ করার মতো একটি উদাহরণ বা তোমার সমস্যাগুলো মোকাবেলার জন্য একটি পরামর্শ, যেগুলো তাদের সমস্যার মতোই একা একা মোকাবেলা করতে হবে। এখন আর কোনো বড় নেতা নেই যারা তোমাকে বলবে কি করতে হবে, ফলে তুমি তোমার কাজের ফলাফলের দায়িত্ব থেকে মুক্ত। শুধু অন্য কিছু ব্যক্তির উদাহরণ থেকে তুমি শিখতে পারো কিভাবে তোমার জীবনের বিষয়গুলো পরিচালনা করতে হয়। সেই উদাহরণে বিশ্বাস করে পুরো দায়িত্ব নিতে হবে, অন্য কোনো উদাহরণে নয়। এখানে তুমি নিজের নখ দিয়ে নিজেকে খোঁচাচ্ছ। যদি তোমার ভালো হয় তাহলে সেটা তোমার পুরস্কার, আর যদি খারাপ হয় তাহলে পুরো দায়িত্ব তোমার। শক্তিশালী, এটা একটা নির্মম ব্যক্তিবাদ। কোনো সমাজ নেই, এটা অস্তিত্বই নেই। একটা আবিষ্কার মার্গারেট থ্যাচারের জন্য বামপন্থী। অবশ্যই। ঠিক আছে, 8-0 এর দশকে মার্গারেট থ্যাচার। কারণ বলি, মেরিটোক্রেসি আমাকে সবসময় আকৃষ্ট করেছে সমান শুরু শর্তের, অথবা অন্তত আমরা অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি। একটু কারিকেচার করে। হ্যাঁ হ্যাঁ, অদ্ভুত। আমি তোমাকে থ্যাচার নিয়ে এসেছি এবং তারপর রিডেন নিয়ে আসব এবং তারপর চিলির শিকাগো বয়েজদের নিয়ে আসব। তাহলে এটা সহজ। যদি আমরা বলি তুমি কেন্দ্র ডান, আমি কেন্দ্র বাম, তাহলে আমি তোমার সাথে অসৎ খেলছি। আমি তোমাকে পুরোপুরি কারিকেচার নিয়ে আসছি, তুমি আমাকে নিয়ে আসতে হবে। এখন আমি তোমাকে দেখাব ভাই। তোমার কারিকেচারগুলো দেখাও। বামপন্থীদের কাছে কারিকেচারের অভাব নেই, এটা প্রয়োজনীয় নয়। আমি তোমাকে দেখাচ্ছি হুয়ান। আজকাল এটা চিহ্নিত করা খুব সহজ। কিছু কিছু খুব গুরুত্বপূর্ণ নির্বাচনে হারিয়ে এসেছে এবং সবকিছু ইয়ালস্যান্ড, কিন্তু চটকানোর বাইরে। ওই ধরনের ব্যক্তিবাদ, ওই ধরনের মেরিটোক্রেসি প্রযোগ করা বা যেভাবেই হোক, এটা আসলে একটা বাজে ব্যাপার বলি, কারণ এতে আমি মনে করি ঠিকই একীকরণ বা সংহতি হারিয়ে যায়। তোমার মুখ থেকে এটা শুনতে ভালো লাগছে, কারণ তুমি অন্য জাতির একজন মানুষ। তুমি আমার থেকে আলাদা ম্যাট্রিক্স। আর তুমি কি এটা আমাকে বলছো? না না, কারণ এটা তো নব্য উদারবাদের জন্মস্থান। চলো এটা এমন ধরে বলি, আমি এটা খুব সহজ করে বলছি। প্রত্যেকে যেন সবকিছু করে যাতে তারা দারুণ সময় কাটাতে পারে, ভালো জীবন যাপন করতে পারে এবং তাদের চারপাশে সুখ সমৃদ্ধি ছড়িয়ে দিতে পারে। রাষ্ট্র ফাঁকগুলো পূরণ করার দায়িত্ব নেবে। তিনি মনে করেন আমাদের কাছে 5 মিনিট বাকি থাকতে পারে, অথবা আমরা কি সময় পার করে ফেলেছি এখন? না, কিন্তু আমাদের কাছে আরো 5 বা 10 মিনিট আছে যেন আমরা শেষ করতে পারি। চিন্তা করো না, হুয়ানিত। আরে আমি এটা পছন্দ করি, কিন্তু আমি আবার একই কথা বলছি। মানে আমি এখানে যা লিখেছি সেটা কি তুমি দেখেছ? আমরা বলি যে সমান সুযোগের দায়িত্ব রাষ্ট্রের, আর ব্যক্তিগত প্রচেষ্টার উৎসাহ দেওয়ার দায়িত্ব পাবলিক সেক্টরের। যা আমি শেষে প্রস্তাব করেছিলাম। আমি রাপানুইতে সান্তিয়াগোতে 2-0টা বিয়ারের সেই দার্শনিক আলাপচারিতার কোনো নতুন কিছু আবিষ্কার করিনি, কিন্তু আমি সান্তিয়াগোর সমস্ত বোহেমিয়াদের জন্য সেই বার্তি অত্যন্ত সুপারিশ করছি, এবং বিদেশিরাও অবশ্যই। মানে কেন আমাদের নির্বাচন করতে হবে? কেন আমাদের প্রান্তগুলোতে স্বাচ্ছন্দ্য বোধ করতে হবে? ধরি আমরা সংবেদনশীল হই, বাস্তববাদী হই এবং এমন এক বাস্তবতায় যাই যেখানে এটা দারুণ যে ব্যক্তি কাজ করার এবং প্রতিদিনের রুটি উপার্জন করার
নতুন কিছু করার এবং নিজের চ্যালেঞ্জগুলো অতিক্রম করার প্রেরণা অনুভব করে। এটা যেন চারপাশের লোকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং রাষ্ট্র ফাঁকগুলো পূরণ করার এবং নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নেবে। যেমন, আমি বিশ্বাস করতে পারছি না যে চিলিতে এটা নেই এবং আমি এটা বলছি যেন আমি গতকালই জানতে পেরেছি, কিন্তু বলি, চিলিতে একটি খুব ভালো স্বাস্থ্য ব্যবস্থা আছে যেটা আমাকে বলা হয়েছে, এবং শিক্ষার ব্যবস্থা টিউশন ফি ভিত্তিক। এটা তো একদম বোকামি, ছেলেরা। আর্জেন্টিনায় চিন্তা করো না, বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ভিত্তিক হওয়ার কোনো ঝুঁকি নেই বা কিছুই নেই। এটা শুধু খারাপ যোগাযোগ এবং তথ্যের অভাবের একটি সমস্যা। এবং এটা দারুণ যে আমাদের এই সুরক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা আছে, কিন্তু বাকি বিষয়গুলো কি? কারণ যদি তুমি জানো না যে সমস্যা কি, হুয়ানিতো, আমার অনেক ভয় হয়। বলি, উচ্চতর, মহৎ এবং সহানুভূতিশীল ধারণাগুলোর কারণে যে একটা প্রজন্ম তৈরি হবে, যে প্রজন্ম অলস হয়ে যাবে। আমি সেখানে একটি স্নারি পেতে। যা হচ্ছে তা হলো, আমি মনে করি রাষ্ট্রের কল্যাণ ব্যবস্থা কিছু মেধার উপাদান অন্তর্ভুক্ত করতে হবে, বা বেশিরভাগ ক্ষেত্রে যা আমরা দেখি সেখানে কিছু আহ্বান আছে সংবাদপত্রে এবং বামপন্থী বুদ্ধিজীবীদের মধ্যে, যে চিলির বামপন্থীদের এই ক্ষেত্রে তাদের মেধার জীবনীগুলোর সাথে কোন সংযোগ করতে হবে, গণভোটগুলোর সাথে, প্রথম সাংবিধানিক গণভোটের সাথে, যেটা কিছুটা বা অনেক বেশি একটি নির্দিষ্ট সমাজবিজ্ঞানের প্রোফাইল প্রকাশ করেছে। চিলির জনগণের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা প্রতিষ্ঠানের প্রতি খুবই বিমুখ এবং তাদের নিজেদের প্রচেষ্টায় জীবনযাপন করতে হয়েছে। এবং যেটা যেমন বলা হয় হিলোস টেনসাডোস এর মতো ক্যাটিয়া আরাউজোর এই প্রবন্ধগুলোর সমাহার, চিলির নব্য উদারবাদী ব্যবস্থা এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যা চিলিয়ানের দৈনন্দিন জীবনকে অত্যন্ত কঠিন করে তুলেছে, অত্যধিক কষ্টকর। কিন্তু নব্য উদারবাদী ব্যবস্থার যে কঠোরতা চিলিয়ানের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, যেখানে সে কেবল নিজের উপরই নির্ভর করতে পারত, কারণ সেখানে কোনো কল্যাণ রাষ্ট্র ছিল না, সেই নিষ্ঠুরতা একটি প্যারাডক্সিক পরিস্থিতি তৈরি করেছে যা চিলিয়ানদের মধ্যে এমন একজনকে তৈরি করেছে যারা হয়তো নিজের উপর বেশি বিশ্বাসী, খুব পরিশ্রমী এবং নিজের ক্ষমতায় বিশ্বাসী। এটি একটি বৈপরীত্য। হয়তো সেই চিলিয়ানের আবির্ভাব ঘটানো উচিত ছিল না, কিন্তু এটি একটি প্রতিক্রিয়া ছিল, এবং সেই চিলিয়ান বিভিন্ন মানসিক অবস্থার মধ্য দিয়ে গিয়েছে প্রতিষ্ঠানের প্রতি। সে বিচ্ছিন্নতা অনুভব করেছে, রাগ অনুভব করেছে, জুইরাসেন্ডিন অতিরিক্ততা বিভিন্ন মানসিক অবস্থার মধ্যে দিয়ে গেছে, যতক্ষণ না হয়তো আমরা সামাজিক বিস্ফোরণে পৌঁছেছি। তাহলে কেউ বলে, আমার জন্য হয়তো এটা হতে পারে, আমি এটা হজম করতে পারছি না। জানি না এরকম আরো কতজন চিলিয়ান আছে, কিন্তু এখানে একজন চাইনিজ আছে, দেখো আমি এটা পড়ব, আমি এটা সঠিকভাবে পড়ব কারণ আমি চাই না, আমি চাই না। আমরা চিলির দিকে 3টি গ্রাম অতিক্রম করলাম, কিন্তু আমরা যুক্তরাষ্ট্রে চলে গেলাম। কিছুই হচ্ছে না, কিন্তু আমি চাই। কেউ হয়তো এই তত্ত্বের সাথে একমত নাও হতে পারে, কিন্তু এটি গ্রহণযোগ্য আমি মনে করি। মনে হচ্ছে চিলির কিছু ধরনের মানুষ আছে, হয়তো বেশি চিলেনা, জানি না, বা চিলেনো, জানি না, বা চিলেনেস, আমরা যাই হই। এক ধরনের মানুষ আছে, চিলেনো, যেটা আমরা কিছুদিন আগে পর্যন্ত যেমন দেখতাম বা জানতাম তা নয়, কিন্তু এটি উদ্ভাসিত হয়েছে এবং আজকাল এটি একটি রাজনৈতিক অভিনেতা। আমাদের বলো, ক্যাথি আরাউজোকে। বইটির নাম হিলোস টেনসাডোস এবং এই প্রবন্ধটির নাম অতিরিক্ততা, হতাশা, বিরক্তি এবং বিচ্ছিন্নতা। এটি সেই বড় লেখায় আছে যার নাম হিলোস টেনসাডোস, যা ক্যাতিয়া আরাউজো দ্বারা সংকলিত, এবং চিলিয়ানদের জন্য নব্য উদারবাদী ব্যবস্থা তাদের দৈনন্দিন জীবন পরিচালনার জন্য অতিরিক্ত দাবি করতে শুরু করেছিল। একজন ব্যক্তিকে যদি 1 ঘন্টা 30 মিনিট পাবলিক ট্রান্সপোর্টে যেতে হয়, তুমি কি মনে করো সে কাজ করতে এসে খুব তাজা অবস্থায় পৌঁছাবে? এটা কি দৈনন্দিন জীবন পরিচালনার জন্য অতিরিক্ত দাবি, অথবা কি তাকে
তার সন্তানের উচ্চশিক্ষার জন্য অত্যন্ত উচ্চ শুল্ক দিতে হয়। এগুলো হলো দৈনন্দিন জীবন পরিচালনার জন্য অতিরিক্ত দাবি। তাহলে কেউ বলবে, সব সেই অতিরিক্ত ত্যাগ সত্ত্বেও নব্য উদারবাদী ব্যবস্থা এমন একজন চিলিয়ানকে উদ্ভাসিত করেছে যাকে আমরা বলতে পারি একটি প্রোটেস্ট্যান্ট ধর্মের অনুসারী। এখানে একটি তুলনা আছে, সাদৃশ্য। শোপি কি উদ্ভাসিত হয়েছে? নিজের সম্পর্কে একটি শক্তিশালী চিত্র নিয়ে ব্যক্তিদের উদ্ভাসিত হওয়া। এটি ক্যাতিয়া আরাউজোর বই থেকে সঠিক উদ্ধৃতি। নিজের সম্পর্কে একটি শক্তিশালী চিত্র নিয়ে এবং সামাজিক জীবনের সাথে মোকাবিলা করার জন্য নিজেদের ক্ষমতা ও এজেন্সিতে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে ব্যক্তিদের উদ্ভাসিত হওয়া। শক্তিশালী এবং নিজেদের কার্যকলাপের ক্ষমতা সম্পর্কে আরও সচেতন ব্যক্তিরা। এবং এটি ধীরে ধীরে একটি বিচ্ছিন্নতা চিলিয়ানের মধ্যে প্রতিষ্ঠানগুলোর প্রতি একটি অবিশ্বাস তৈরি করতে শুরু করেছিল। তাহলে একটি কল্যাণ রাষ্ট্রের আদর্শ মনে হচ্ছে যে এটি মেলানো যাচ্ছে না। আমার খুব কষ্ট হচ্ছে এবং আমি আশা করি এটা পরিবর্তিত হবে, কিন্তু একটি আধুনিক কল্যাণ রাষ্ট্রের আদর্শ যা ভালোভাবে বোঝা হয়েছে এটি ক্যাটিয়া আরাউজোর বর্ণিত চিলিয়ানের এই সমাজবিজ্ঞানী প্রোফাইলের সাথে স্বতঃস্ফূর্তভাবে মেলানো যাচ্ছে না। তাহলে বামপন্থীদের আমাদের একটু মাথায় আঘাত করতে হবে, মাথায় হাত দিতে হবে এবং বলতে হবে, আচ্ছা, আমার রাজনৈতিক শ্রোতা কে? আমার শ্রোতা কে? এটা আমি কিভাবে বের করব? কারণ সেখানেই ডানপন্থীরা আমাদের লাফাতে বাধ্য করে। তুমি লাফাবে না কারণ এটা মানুষের মধ্যে ঢুকে যায়। না না না, আপনি যদি সুস্থ না হয়ে থাকেন তবে টাকা আপনার। এবং এটি শুরু হয় সেই পেরভার্ট খেলা দিয়ে। এবং এটি শুরু হয় সেই পেরভার্ট খেলা দিয়ে কারণ আমরা ভাবছি যে কল্যাণ রাষ্ট্রকে আমরা ভালো উদ্দেশ্যে ভাবছি যাতে সুযোগের সমতা তৈরি হয় এবং মেধা সত্যিই কিছু বাজেটের জন্য কাজ করতে পারে পুনর্বন্টনের জন্য, যা সঠিক জায়গায় প্রযোজ্য। এটি খুব সাহসী। আমি জানি অংশ অনুপস্থিত। না না, এটা ক্যাটিয়া আরাউজো। আমি সাহসী নই। ক্যাটিকে নিয়ে আসা ঠিক আছে। আমরা ক্যাটির চিন্তাভাবনার জন্য ধন্যবাদ জানাই। অরাস্কাও 5 দিকে প্রায় আওয়াজ যাও। তোমার অবস্থানও খুব সাহসী কারণ এটি আত্মসমালোচনার সাথে সম্পর্কিত। এটা খুব কঠিন যে আমি পার্টি রাজনীতিতে জড়িত না এমন কাউকে খুঁজে বের করা। না না না, ঠিক আছে, কিন্তু বলি আমার সেই স্বাধীনতা আছে। না, কিন্তু ঠিক আছে, কিন্তু কেউ যে বলি পুনর্বন্টন বা কল্যাণ রাষ্ট্রের প্রস্তাবের সাথে প্রতিশ্রুতিবদ্ধ। কল্যাণ রাষ্ট্র যা একটি ব্যবস্থা যা মতাদর্শের বাইরে। মানে অন্যভাবে আকর্ষণ করি, আমরা আরো বুদ্ধিমানভাবে আকর্ষণ করি। ঠিক, কিন্তু হয়তো সেই আকর্ষণটি একটি আরও কার্যকর বক্তৃতার মাধ্যমে প্রকাশ পেতে পারে সম্ভবত। এবং এটি ডানপন্থীদের জন্য এবং সবার জন্য বলি, আমরা এমন একটি আদর্শ মুহূর্তে আছি যাতে সবাই 3টি পরিবর্তন আনতে পারে। ফুটবল মেটাফোর ব্যবহার করে বলটি থামান। একটু মাথা উপরে তুলুন, পাশে তাকান। বকিনির স্টাইলে পুনর্মিলনের মনোভাব, শোনার মনোভাব। এবং আমাদের এই 2 শতকের তরল বিশ্বে যেখানে চারপাশে ডিজিটালতা এবং উদ্দীপনা রয়েছে, আমাদের বাস্তবতার দায়িত্ব নিতে হবে। আমরা 2 শতক, 1 শতক, 1 শতক বা 1 শতক নই। আমরা 2 শতকে আছি। এটি আমাদের বিশ্বাসগুলো পুনর্গঠন করার জন্য, আমাদের দান বায়নাগুলো পুনর্গঠন করার জন্য একটি চমৎকার মুহূর্ত, মানে সবকিছু আবার প্রশ্ন করার জন্য একটি চমৎকার সুযোগ। স্পষ্টতই আমরা একটি বিচ্ছিন্নতার মুহূর্তে আছি, যেমনটি আর্জেন্টিনার দার্শনিক এবং ক্রীড়া সাংবাদিক ফান্তিনো বলতেই পছন্দ করেন। ফান্তা, যিনি ফ্যান্টিবিও এবং আরও অনেক কিছু, কিন্তু ফান্তা এটা সহ্য করে এবং বলে, এক জিনিস হল বিপ্লব, আরেকটি হল বিচ্ছিন্নতা। এবং আমি মনে করি আমরা একটি বিচ্ছিন্নতা অনুভব করছি, মানে এটি পুনর্গঠনের একটি সুযোগ। বক্তৃতা হল লক্ষণ বা বক্তৃতা হল এর প্রকাশ, কিন্তু এটি বিশ্বাসগুলোর সাথে সম্পর্কিত। গতকাল ফার্নান্দোর ডিস্কটি আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হল। সবসময় কি এই ধরনের, বিশেষ করে জনসাধারণের উদ্যোগ, রাজনৈতিক, সামাজিক বা যখন তুমি কোনো পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে চাও, কিছু সামাজিকভাবে উন্নত করতে চাও, প্রশ্ন হলো এটা কি তোমার জন্য গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ নয়? ফার্নান্দো কি আমাকে বলছিল
যখন তুমি এই পয়েন্টগুলোতে পৌঁছাও এটা কি আমার জন্য গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ নয়? অথবা এটা একটা বুদ্ধিবৃত্তিক মাস্তুরবেশন। জেট তোমাকে দিচ্ছি। অবশ্যই এটি ফার্নান্দো বেলিসের কথা বলা হচ্ছে। এটি চিলি সেকশনের প্রথম অধ্যায়, বা চিলি ফের বেলিসের সেকশনের প্রথম অধ্যায়। আমরা তার সাথে ছিলাম এবং সবকিছু নিয়ে একটু কথা বললাম। তিনি তখন মনোযোগ দিতে চেয়েছিলেন। তাই আমরা এখানে যা আলোচনা করছি তা সুন্দর। কারণ কেন আমাদের একটি সঠিকভাবে বোঝা সুস্থতার অবস্থার গুরুত্ব বুঝতে হবে, যা সঠিকভাবে বোঝা সুযোগের সমতা সমর্থন করবে, যাতে সৃজনশীলতা এবং সঠিকভাবে বোঝা মেধা থাকতে পারে। ঠিক কেন এবং স্বাস্থ্যকর কেন আমাদের এটা গুরুত্বপূর্ণ হওয়া উচিত। মানে আমি জানি তুমি কি জানো, আমার কিছুই গুরুত্বপূর্ণ নয়। একজন কি বলতে পারে আমি মনে করি আমি সেই দিকেই আছি যে এই বিষয়গুলো আমার জন্য গুরুত্বপূর্ণ, তাই না? এবং শুধু তাই নয়, তুমি পরিষ্কারভাবে সেই সমীকরণের ভেরিয়েবলগুলোকে সংযুক্ত করেছ, যার দিকে আমাদের মনোযোগ দিতে হবে, যা হলো একটি সংমিশ্রণ, একীকরণ যা সুস্থতার অবস্থার মনোভাব বা প্রাথমিকতা, মেধাবৃত্তি এবং সমান সুযোগের মধ্যে সহানুভূতি 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 বোঝা যাক কার্যকলাপের জন্য কাঁচামাল হিসেবে, বলি কাজের জন্য। এবং ঠিক আছে, আমি যোগ করলাম যে পুনর্গঠন এবং উভয় দিকের আত্মসমালোচনার বিষয়টি। ঠিক 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 আমরা তিনটা শিথিল করি একটা প্রকারের অস্তিত্বের বিরতি নিই। আমি মনে করি সম্ভবত পরবর্তী বইটি খবের বিরতি দেখেছ, ধেনেদেতির মতো। বিরতির মানে কি? এবং আমরা এটা দিয়ে শেষ করি, কারণ সত্যি বলতে কি অবশ্যই তারা বন্ধ করার আগে। হ্যাঁ স্যার। দেখো বলি, স্যান্ডেল এবং বাঞ্চুল খান অন্য একটি কথোপকথনের জন্য থাকবে। হ্যাঁ স্যার। কারণ দেখো স্যান্ডেল এই মেধার অত্যাচার বিষয়ে একজন মাস্টার এবং বাঞ্চুল খান একজন ব্যবসায়ীর দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেন, নিজের এবং মনস্তাত্ত্বিক ক্ষমতা এবং এই নব্য উদারতাবাদী কর্মক্ষমতার দাসের আত্মশোষণের বিষয়ে। এই আত্মশোষণ স্বাধীনতার কৌশলের মাধ্যমে। কিন্তু ঠিক আছে, তুমি কি দুটির মধ্যে একটি বেছে নিতে চাও এবং সেই উদ্ধৃতির সাথে শেষ করি, নাকি তোমার মনে হচ্ছে এটা নতুন একটি অধ্যায় শুরু করার মতো হবে? না, তুমি জানো কি, আমি কিছু দিয়ে শেষ করতে চাই যা ইতিমধ্যে। দেখো, আমি একটি বিষয় দিয়ে শেষ করতে যাচ্ছি যা আমি কিছু লেখকের কাছ থেকে পড়েছি চিলির পরিস্থিতি নিয়ে, এবং তারা বলছিল যে সামাজিক গতিশীলতার ধারণা কঠিন তথ্যের বাইরে, শিক্ষার কভারেজের বাইরে, কিন্তু সাধারণ মানুষের ধারণা। চিলিতে সামাজিক গতিশীলতার ধারণা 2000 সালের মাঝামাঝি থেকে 2010 সালের শেষ পর্যন্ত কমতে শুরু করেছিল। 2001 সালের শুরুতে, আগের বছরগুলোতে চিলির মানুষ যে ধারণা করেছিল যে একজন গরিবের সন্তান একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে, সেই সময় অনেক বেশি শতাংশ চিলিয়ান বিশ্বাস করত যে এটা সম্ভব। 2015 সালের পর থেকে অনেক কম শতাংশ মানুষ বিশ্বাস করত যে সেই গতিশীলতা সম্ভব। তাহলে এই ধারণাটি কঠিন তথ্যের বাইরে সামাজিক বিদ্রোহের আরও একটি কারণ হতে পারে, তাই না? এখন মনে হচ্ছে এই ধারণাটি তুচ্ছ নয়, কারণ আলসেন যেমন চিরির মতো অসম সমাজে সুযোগের সমতার এবং আপনার সম্ভাব্য সামাজিক গতিশীলতার উচ্চ বা নিম্ন ধারণা থাকা। আপনার সামাজিক গতিশীলতা সম্ভব। সামাজিক গতিশীলতা অদৃশ্য নয়, এটা একটা চাপের পাত্র তৈরি করছে। যদি এ বিষয়ে একটি ভালো ধারণা থাকে, আশা করি কঠিন তথ্য দ্বারা সমর্থিত, তাহলে এটি সামাজিক সাদৃশ্য তৈরি করে। তাহলে আমি স্যান্ডেলের সাথে শেষ করছি। মার্কিনীরা তাদের সামাজিক গতিশীলতার সম্ভাবনাকে অতিরঞ্জিত করে। তারা এটি অতিরঞ্জিত করে। ইউরোপীয়রা এটি কম মূল্যায়ন করে। তাহলে স্যান্ডেল, আমি এখানে এই ছোট প্যারাগ্রাফ দিয়ে শেষ করছি। তিনি হার্ভার্ডের তার একটি দর্শন ক্লাসে বলেন, এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন।
তাহলে তিনি বুঝতে পারেন যে এখনও তার ছাত্রদের মধ্যে এই সামাজিক গতিশীলতার সম্ভাবনা অতিরঞ্জিত আছে, কারণ কঠিন তথ্য নির্দেশ করে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যদিও সামাজিক গতিশীলতা আছে, তা জার্মানি বা স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলির তুলনায় কম, এমনকি অন্যান্য দেশগুলির তুলনায় যা আপনি ভাববেন যে সেখানে সামাজিক গতিশীলতা কম। তাহলে তিনি বলেন, স্যান্ডেল শেষ করেন। আমার কিছু ছাত্র বলেন, ঠিক আছে। কিছু আমার ছাত্র বলেন যে যদিও আমেরিকান ড্রিম বাস্তবতার সাথে মেলে না, তবে এটি গুরুত্বপূর্ণ যে এই খবরটি ছড়িয়ে না পড়ে। মিথটিকে রক্ষা করা ভালো, যাতে মানুষ বিশ্বাস করতে পারে যে আমাদের প্রতিভা এবং পরিশ্রম আমাদের যেখানে নিয়ে যাবে সেখানে উন্নতি করা সম্ভব। আমেরিকান ড্রিম এমন কিছু হবে যা প্লেটো মহৎ মিথ্যা বলে অভিহিত করেছিলেন, একটি বিশ্বাস যা, যদিও এটি সত্য নয়, নাগরিক সাদৃশ্যকে সমর্থন করে, কারণ এটি নাগরিকদের কিছু অসমতার বৈধতা মেনে নিতে প্ররোচিত করে। প্লেটোর ক্ষেত্রে এটি ছিল সেই মিথের কথা যে ঈশ্বর মানুষকে তাদের আত্মায় বিভিন্ন ধাতু দিয়ে তৈরি করেন, যা একটি ব্যবস্থাকে ঈশ্বরিক অনুমোদন দেয় যেখানে একটি রক্ষক শ্রেণী একটি দার্শনিক রাজা দ্বারা পরিচালিত পলিসকে শাসন করবে। আমাদের ক্ষেত্রে তবে এটি মার্কিন যুক্তরাষ্ট্রে পৌরাণিক কাহিনী হবে। ধনী ও গরিবের মধ্যে উল্লেখযোগ্য ফারাক থাকা সত্ত্বেও যারা নিচে আছেন তারা যদি পরিশ্রম করেন তবে তারা সফল হতে পারেন। আমি এখানেই থামছি, দ্বিতীয় আলোচনার জন্য এটি রেখে যাচ্ছি। এটি আমাকে খুব ভালো লেগেছে কারণ ধারণাটি ছিল যে এটি একটি মিথ না হয়, বাস্তব ভিত্তি থাকা উচিত, কিন্তু মনে হচ্ছে যে মিথ এবং ধারণা যখন খুব বেশি অবনতি ঘটে, তাই না? ঠিক আছে, হতাশা আসে, বিষণ্ণতা আসে। এখন আমরা এটাকে এখানেই রেখে দেব কারণ এটা একটা বড় বিষয়। এটা একটা বড় বিষয়। এটা একটা বড় বিষয়, প্রশান্ত। এবং আমি তোমাকে বলতে পারি স্লোগানের দ্রুত প্রতিক্রিয়া হিসেবে আমি একটি অস্বস্তিকর সত্যকে একটি সুবিধাজনক সত্যের চেয়ে বেশি পছন্দ করি। এখন আমি পুরোপুরি বুঝতে পারছি আমরা 330 মিলিয়ন মানুষের সংবেদনশীলতা নিয়ে কথা বলছি। তাহলে এই লোকটা যেভাবে বলছে তার মধ্যে যে সংবেদনশীলতা আছে, মানে এটা যেন প্রশ্নের মতো, যেন বলছে, শোনো, আমরা কি করব? আমরা কি মিথ্যি ধরে রাখব? মানে সে ভালো হতে চায় এবং মনে করে যে চিলিতে পরিস্থিতিগুলো খুব জটিল হয়েছে, কারণ চিলির সাধারণ মানুষের প্রত্যাশার পরিবর্তন খুব বড় হয়েছে। যা আমাদের পিতামাতার জন্য গৌরব ছিল তা এখন বর্তমান চিলিয়ানের জন্য গৌরব নয়। এই প্রত্যাশা বেড়ে গেছে। তাহলে শিক্ষার কভারেজ বাড়িয়ে শিক্ষাকে একটি পণ্য হিসেবে পরিণত করা হলো একটা ঘৃণ্য ব্যাপার যদি তুমি চাও। কিন্তু এখন অনেক বেশি চিলিয়ান শিক্ষিত হয়েছে। প্রশ্ন হলো, সেই চিলিয়ানদের কর্মসংস্থান কেমন? কোন ধরনের কাজ তারা পূরণ করে? আমি শিক্ষা নিয়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমার ডিগ্রি আছে এবং এখন আমার স্বপ্ন পূরণ হচ্ছে। আমি কি সেই কাজটি পেয়েছি যা আমি স্বপ্ন দেখতাম? মনে হচ্ছে তেমনটা নয়। তাহলে হতাশা শুরু হয়। তাহলে আমি যে সামাজিক গতিশীলতার স্বপ্ন দেখেছিলাম সেটা আসেনি। হ্যাঁ, 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 হ্যাঁ। এটা খুব শক্তিশালী একটি বিষয়। হ্যাঁ, হ্যাঁ। আমি ধরো রাপা নম্বর টেবিলে বলেছিল যে চিলির মেরিটোক্রেসি খুব দুর্বল এবং এটা একটা রসিকতা যে আসলে এটা নেই। কিন্তু অন্য লেখকরা তোমাকে বলেন সাবধান, তারা বলেন যে হ্যাঁ, এটা দুর্বল। আমি বলছি চিলির মেরিটোক্রেসি দুর্বল। এখনো জন্মগত অবস্থান অনেক কিছু নির্ধারণ করে, এখনো অনেক বিশেষ সুবিধা আছে, এখনো শিক্ষা চিলিতে বিশেষ সুবিধার পুনরাবৃত্তি, এখনো পারফেক্ট। কিন্তু কিছু সামাজিক গতিশীলতা এবং কিছু মানুষের জন্য উত্থান এবং জীবনের পরিবর্তন এই 30 বছরে ঘটেছে। তাই সেই মানুষদের সঙ্গে বামপন্থীদের সঙ্গতিপূর্ণ হতে হবে। অবশ্যই, একটু সন্দেহ নেই। তুমি তাকে অবমূল্যায়ন করতে পারো না। তুমি তাকে অবমূল্যায়ন করতে পারো না। আর আমি এটা করতে চাই। আর আমি এখানে বলছি যে আমি অসম্পূর্ণ এবং ক্রমাগত শেখার প্রক্রিয়ায় আছি। কখনো কখনো কেউ কেউ অবমূল্যায়ন করতে চায়, কিন্তু সে এমনভাবে কিভাবে ভাবতে পারে? সে কিভাবে ভাবতে পারে যে তার সন্তানদের শিক্ষা খরচ করা ঠিক এবং এজন্য কঠোর পরিশ্রম করা উচিত?
কিন্তু সেই ধরনের চিলিয়ান যে কাজের জন্য মাথার পাদুরি খুলে তার কাজের ক্ষমতার জন্য তাকে সম্মান জানায়। সে বিশ্বাস করে যে এটা একমাত্র উপায় এবং কেউ তোমাকে কিছু উপহার দিতে হবে না। কিন্তু একজন ইউরোপীয় মনে করেন যে শিক্ষা একটি অধিকার, এটা কোনো উপহার নয়। সেখান থেকে এই বিষয়টা শুরু হয়। এটা একটা উপহার, একটা অধিকার। এটা এমন একটি অধিকার যা নিশ্চিত করা উচিত। না না, এটা তো স্পষ্ট। প্রশ্ন হলো, এবং এখানে আমি শেষ করছি, অথবা না, আমি কোনো বিশেষজ্ঞ নই। আমরা কিভাবে এই জটিল মিশ্রণ তৈরি করব? সমান সুযোগের এই জটিল মিশ্রণটি কিভাবে তৈরি করব? সেখানে আমি আমার অবস্থান জানাচ্ছি। হতে পারে তুমি বেশি জানো, হতে পারে আমাদের অডিও ভিজুয়াল ছেলেরা বেশি জানে। আমরা কিভাবে সমান সুযোগের এই মিশ্রণটি তৈরি করব? অনেকেই বলবে যে শিক্ষা এই শক্তি, সেটা মূল বিষয়, এবং আলোচনা হয় বিশ্ববিদ্যালয় বা টেকনিক্যাল প্রফেশনাল শিক্ষা নিয়ে। কিন্তু তারা বলে যে শিক্ষা এই শক্তি, সেটা মূল বিষয়। কিন্তু ঠিক আছে, কিন্তু এটা এখনো খুব সাধারণ একটি উত্তর। শিক্ষা, কিন্তু শিক্ষা, তুমি আমাকে আর্জেন্টিনার মতো বলছো। আশা করি শিক্ষা, বা বিনামূল্যের, বা সস্তা এবং পাবলিক। তাহলে আমরা শুরু করছি, এবং এখানে এই আলোচনা শেষ করতে হবে, কারণ আমরা বলতে চাই না আসলে সমান সুযোগের এই মিশ্রণটা এখানেই আছে। আমি মনে করি সেখানে এই মূল বিষয়টা আছে। কিভাবে এটা সংযুক্ত করা হয়, কিভাবে এটা পরিচালনা করা হয়, কিভাবে কর্ম পরিকল্পনা নির্ধারণ করা হয় যাতে আমাদের যে কিছু অভাব রয়েছে সেই দিক থেকে। কারণ শেষ পর্যন্ত সবকিছুই কোনো না কোনো ভাবে আছে। কারণ তুমি আমাকে বলতে পারো না আর্জেন্টিনার এই বছরগুলোতে পাবলিক শিক্ষা ছিল, কিন্তু মনে হচ্ছে ব্যক্তিগত দায়িত্ব এবং মেধার উপাদানটি অভাব ছিল। তাহলে এখানে এটা একটা সরলীকরণও, এটা সম্পূর্ণ অন্য একটি বিষয়। কিন্তু বলি, মূলত সুইডার্জিলিয়ান হল একটি পাবলিক শিক্ষা যা দুর্নীতির ছিদ্রযুক্ত হাতের কারণে অবমূল্যায়িত হয়েছে। আমি সেখানে যেতে চাই না। আমরা সেটা শেষ করছি। এটা দ্বিতীয় রাউন্ডের জন্য রেখে দাও। জুয়ানি তো শুনো, ধন্যবাদ এখানে আসার জন্য। ধন্যবাদ। আশা করি তোমাদের বিরক্ত করিনি। আমি আশা করি না। আর যদি না হয় তাহলে চ্যানেল বদলে ফেলো ভাই। আমরা ইউটিউবে আছি, এখানে দেখার জন্য সবকিছুই আছে। আমরা সব এপিসোড শেষ করি এবং এটা একটা ঐতিহ্য হয়ে গেছে একটা না আলিঙ্গনের মাধ্যমে। এখানে ক্রিস আছে যে ক্যামেরা ঠিক করছে এবং 2025 দ্বিতীয় রাউন্ডের জন্য প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, না, কারণ বিষয়টি অনেক কিছু নিয়ে আলোচনা করার জন্য। এই মেটানইয়া না, এবং যে ধারণাগুলো আমাদের মাথায় এসেছে 1 বছর পর, আমরা সেগুলো নিয়ে কাজ করছি। ঠিক আছে, তাহলে ঠিক আছে, সঠিক। চলো আলিঙ্গনটা করি। এটা ছিল মেটানইয়া মন আমর একীকরণের যুগ। এই চক্র সম্পর্কে আরো জানতে এবং যা আসছে তা জানার জন্য সাবস্ক্রাইব করো এবং ঘন্টার বাটনে চাপ দাও। নমস্কার, চিয়ার্স এবং শুভকামনা।